আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভালো আছেন শরৎ? শরৎ ভদ্রতা সূচক হেসে বলল, জি বুবুজান, আপনার শরীর ভালো? ভালো। হাত মুখ ধুয়ে নিন, সবার সাথে পরেও কথা বলা যাবে। আচ্ছা। মাঝরাতে প্রাক্তন আত্মার স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখে আঁতকে উঠল পিও। ফোন চিটকে বিছানায় পড়ে গেল। তড়িঘড়ি করে সোজা হয়ে বসলো। সাইড বক্স থেকে গ্লাস উঠিয়ে জল খেয়ে আবার ফোনটা হাতে নিল। কিছুদিন পূর্বে যখন সে প্রাক্তনের বিয়ের খবর পায়, তখনই তার সাথে সংযুক্ত সকল কিছু নষ্ট করে ফেলে। পুরনো সিম ভেঙে ফেলে, পুরনো আইডি ডিলিট করে ফেলে, সব ছবি ডায়েরি পুড়িয়ে তবে নিশ্চিত হয় গত রাতে নতুন এই অ্যাকাউন্টটা খুলেছে। মেসেঞ্জারে লগ ইন করে আজ, আর আসতেই একটা মেসেজ রিকোয়েস্টে চোখ আটকে যায়। জলজল করে সেন্ডার আইডির নামটি আশফিক রহমান। 7 বছরের পরিচিতি, 6 বছরের প্রেম, শেষে বিচ্ছেদের 11 মাস চলছে। হুট করে সিও প্রাক্তনের আইডি থেকে 11 মাস পর মেসেজ পেয়ে সে বিস্মিত হলো। না দেখে ব্লক করে দিতে চাইলো, কিন্তু পালো না। কৌতূহল বড় সাংঘাতিক জিনিস। প্রিয় আবারও ইনবক্সে প্রবেশ করলো। এবার নিজেকে সামলালো। ছবিগুলোকে লক্ষ্য করলে দেখতে পেল দুজন মানবীকে ঘনিষ্ঠ অবস্থায় একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকতে। মেয়েটার চেহারা স্পষ্ট। সে ছেলেটার বুকে মুখ গুজে শুয়ে আছে, অনাবৃত, গায়ের পিঠ অবধি চাদরে আবৃত। ছেলেটা তাকে এক হাতে জড়িয়ে আরেক হাত উপর দিয়ে সেলফি তুলছে। মুখে তার ভারী তৃপ্তির হাসি। অজানা কারণে পিওর বুকটা কেঁপে উঠল। রিপ্লাই করবে না সে, একদম না। রাত 2:30 বাজে। পিও দরদরিয়ে ঘামছে, বুকের মাঝে কেমন একটা হচ্ছে। সে না চাইতো আবার মেসেজটা দেখলো। কান্নাটা গলার কাছে এসে দলা পাকিয়ে গেছে। অনেকক্ষণ সে তাকিয়ে থেকে নিজেকে সব কিছুর মুখোমুখি করার জন্য প্রস্তুত করলো। বড়সড় কটা শ্বাস টানলো। যখন দেওয়াল ঘড়িটা 3টার কাঁটা ছুঁয়ে শব্দ করে উঠল, জানান দিল চতুর্থ প্রহরের শুরু। ঠিক তখন পিও শান্ত হলো। রাতের গভীরতা জানে যন্ত্রণাটা কতটা ভয়াবহ। সে রাতকে সাক্ষী রেখে পিও যন্ত্রণাকে কোনো এক আবর্জনার সাথে তুলনা করে দূরে ছুড়ে দিয়ে নিজেকে শান্ত, স্নিগ্ধ ও বিক্ষিপ্ত বানিয়ে নিল। গুনে গুনে 3টা ছবি আর তার রিপ্লাই মেসেজে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নিজেকে নির্লিপ্ততার জানান দিল। বোঝালো, ওহি নষ্ট পুরুষ। গত পিয়শ্রীর জ্বলন্ত আগুন হয়ে থাকলেও উপস্থিত এই পিও নির্লিপ্ত। তোমার গায়ে পড়া অন্য নারীর ছায়া পিয়শ্রীর সহ্য হতো না, অথচ পিও নিজেই অন্য নারী। বিশেষণটি লক্ষ্য করো, অন্য নারী। তারপর একটি বিনিদ্র রজনী শেষ হলো। রাতের গভীরতার সাথে পিওর মনে পড়তে লাগলো ভার্সিটির সেই দিনগুলোর কথা। 7 বছর আগে। সারা রাত ভারী বর্ষণ শেষে সকালের দিকে আকাশটা পরিষ্কার হয়েছে। চারিদিকে প্রাণবন্ত। কৃষ্ণচূড়ার একদম উপরের ডালটিতে কিছু রক্তলাল ফুল। কি মোহময় লাগছে। পিও আজ আর ওদিকে তাকালো না। কদ্দমাক্ত রাস্তা ধরে ভার্সিটির উদ্দেশ্যে এগোতে লাগলো। একদম কাছাকাছি চলে আসতেই তার ব্যাগ পড়ে গেল। মনে মনে 1010 গালি ক্রমাগত বলতে বলতে ঝুঁকে বসলো। ব্যাগের ভেতর থেকে টুকিটাকি জিনিস বেরিয়ে গেছে। ভাগ্যিস রাস্তার ওপাশটা শুকনো ছিল। পিও সেগুলো ওঠাতে লাগলো। ঠিক তখনই পাশের টঙ্গের দোকান থেকে চাপা হাসির সাথে কিছু গুঞ্জন তার কানে বাড়ি খেলো। পিওর হাত দুটো কিঞ্চিত ক্ষণের জন্য থামলো, পরপর চলমান হতে লাগলো। কানে এখনো হাসি ঠাট্টার আওয়াজ আসছে। সে আর চোখে দোকানের ভিতরটা দেখলো। 4-5 জন ছেলে মিলে নিজেদের মধ্যে আসর জমিয়েছে। ব্যাগে সব ওঠাতে ওঠাতে তার চোখ থেমেছে সাদা শার্ট পরা ছেলেটার দিকে। গায়ের সাথে একদম মিশে থাকা সাদা শার্ট, খানিকটা অগোছালো চুল, কোনোই অবধি ফোল্ড করা স্লিভস, কালো ওয়াশ, সব মিলে কি অসম্ভব সুন্দর। একজন ছেলে সেই ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, কিরে মামা, সারা জীবন ব্যাচেলার থাকার প্ল্যান নাকি? 4 চক্কর রফও মেয়ে পটিয়ে ফেলছে। তুই আর কত একা থাকবি? মেশিন টেশিন ঠিক আছে তো? না হলে বল, তোর সর্বোচ্চ চিকিৎসা করাবো আমরা, তাই না? বাকিরা হো হো করে হেসে উঠে সায় জানালো। কি লজ্জাজনক কথা।
অগোচরে দাঁড়িয়ে এসব কথা শুনে পিওর গাল দুটোই লালচে আভা ছড়িয়ে গেল। সে ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ালো। দোকান ক্রস করতে করতে আরেকবার ভেতরে তাকালো। তখনই সাদা শার্টওয়ালা ছেলেটা তার বন্ধুদের উদ্দেশ্যে বলল, ঘন গলার জড়িয়ে যাওয়া স্বর। পিওর ভেতরে কি যেন হলো। সে টঙ্গের দোকানটি থেকে এখন অনেকটা দূরে এগিয়ে এসেছে। ক্যাম্পাসে যেতে যেতে একবার মনে হলো ফিরে যেতে, সেই দোকানের সামনে গিয়ে দাঁড়াতে, না দেখা চেহারাটা জনমের তবে দেখে নিতে। কি পাগলম হচ্ছে। পিও লাজুক হাসে। বড়সড় একটা ক্রাশ খেয়েছে সে। ইস, আর একটু দাঁড়িয়ে থাকলেই নামটা শোনা যেত। পিও ডিপার্টমেন্টে প্রবেশ করতে তাকে ঘিরে ধরল তার বন্ধু মহল। সচরাচর সেই বন্ধুদের মাতিয়ে রাখে, অথচ আজ সে চুপ। সবার গল্পের ভিড়ে সে মুচকি মুচকি হেসে দেখে যাচ্ছে। ব্যাপারটা লক্ষ্য করলো তমা। কোনোই দিয়ে গুঁতো দিল পিওকে। পিও ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকালো। তমা সরু চোখে তাকিয়ে থেকে বলল, কোনো কাণ্ড ঘটিয়েছিস নাকি রটিয়েছিস? কি এমন করেছিস যা আমরা জানি না? শাওন, একে বলতে বল শীঘ্রই, নয়তো আমার লাথি থেকে জুনিয়র ভার্সনও একে বাঁচাতে পারবে না। শাওন খেয়াল করলো পিওর হাওয়াই গা ভাসিয়ে ওড়াটা। জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? পিও অগত্যা স্বীকার করে নিল, কিছু একটা হয়েছে। কিছু একটা দারুণ ঘটনা ঘটেছে। সে একটা সাদা শার্টের প্রেমে পড়েছে। সাদা রঙের প্রেমে পড়েছে। সাদা শার্টওয়ালা লোকটার সেই গম্ভীর মুখের ঘন ও জড়িয়ে যাওয়া আওয়াজটির প্রেমে পড়েছে। তার দাঁড়িয়ে থাকার ধরনের প্রেমে পড়েছে। তার দুহাত প্যান্টের পকেটে গুজে রাখার প্রেমে পড়েছে। সব কিছুতে যেন আফিম পিওর নেশা ধরে গেছে। অবাক হয়ে গেল শাওন ও তমা। শুকনো ঢোক গিলে তমা শুধালো, সেই কপাল পোড়া ছেলেটা কে? পিও কল্পনার চাদর থেকে বেরিয়ে এসে শাসনের নজরে তাকালো। মুখভাব নিমিষে গম্ভীর করে বলল, চিনি না। চমকে উঠল শাওন। তমা নিজেও ভ্যাবাচাকা খেয়ে গেল। তার নাম কি? হবে কিছু একটা। কোথায় থাকে? তার বাড়িতেই। দেখতে কেমন? মানুষের মতোই। তমা হতাশার নিঃশ্বাস ফেলে বান্ধবীর দিকে তাকালো। ফোঁসফোঁস করতে করতে রাগিত আওয়াজে আবার জিজ্ঞেস করলো, একটা ডিটেলস কি জানিস? অন্তত একটা। সে জানে। চোখে মুখে ফুটে উঠল উৎফুল্লতা। উত্তেজিত গলায় বলল, জানি। কি? সে সাদা শার্ট পরা ছিল। কপালে হাত চলে গেল শাওনের। পালাক্রমে তমা আর পিওর দিকে তাকালো। তমা নিজেও বুঝে গেল তার বান্ধবীর সাথে প্রথমবারের মতো লাভ গেম হচ্ছে। গেমের টাইমিং কতক্ষণ সেটাই দেখার পালা। এক্সাম ছিল আজ। পিও ক্লাসরুম থেকে বেরোলো দেরি করে। বের হওয়ার পরপরই দরজার সামনে তিশাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তিশা ওদের ডিপার্টমেন্টেরই একজন মেয়ে। ভীষণ মিশুক ও চঞ্চল। সবার সাথে মেশে, কিন্তু কেন যেন পিওদের সাথে বনিবনা হয় না। তিশা মেয়েটা একটু ছেলেদের গায়ে পড়া ধরনের। এজন্য পিও নিজেই এড়িয়ে যায়। স্বভাববশত এড়িয়ে যাওয়ার মতলবে পাশ কাটিয়ে পা বাড়ালো। তিশা তখনই তাকে ডেকে উঠল। পিও দাঁড়ালো। পিছু ঘুরে সরু দৃষ্টিতে তিশাকে অপ্রস্তুত করতে আপদ মস্তক চোখ বুলিয়ে পড়ল। কি? তিশা ঘাবড়ালো না, বরঞ্চ অন্যদিকে মুখ ভেঙচিয়ে ওর দিকে তাকিয়ে পড়ল। এত ভাব নেওয়ার কিছু নেই, এই কাগজটা ধরো। হাত বাড়িয়ে একটা চিরকুট এগিয়ে দিল তিশা। পিও বুঝতে পারছে না এটা কিসের চিরকুট, তবুও নিল। তিশার সামনেই তা খুলল। চিরকুটটা খুলতেই গুটি কয়েক শব্দে দেখা মিলল। পিও শব্দহীনভাবে পড়ল, মিস জুনিয়র, এক্সাম কেমন হলো? এ কেমন চিরকুট? এমনিতেই জঘন্য একটি পরীক্ষা দিয়ে এলো, তারপর এরকম নাম না জানা ব্যক্তি থেকে পাওয়া চিরকুট। বিরক্তি দিতে পিওর মুখ কুচকে এলো। তিশার উপর সেই বিরক্তির প্রকাশ ঘটাতে চেয়েও পারল না। সুমিষ্ট পিও দাঁতের দাঁত চেপে তিশাকে বলল, কাইন্ডলি বলবে কি কে তোমার ডাকপিয়ন সাজিয়েছে? তিশার রাগ আসে না সহজে। সে আনমনে ক্যাম্পাসের পশ্চিমে তর্জনী উঠিয়ে পড়ল, ওই সাদা শার্ট পরা ভাইয়াটা? ওই সাদা শার্ট পরা ভাইয়াটা। পিউ তাকাতেই ওদিকে একটা গ্রুপ দেখতে পেল। 6 জন ছেলে মেয়ে ঘাসের উপর গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। পিউ ওদের দেখেই ধরতে পারল ওরা সিনিয়র। ওই নীল রঙের টি শার্ট পরা ছেলেটা তাকে সেদিন র্যাগ দিয়েছিল। পিওর ভালোভাবেই মনে আছে। এদের মধ্যে পিওর নজর গেল মাত্র গিটার কাঁধে তুলে ওখান থেকে দাঁড়িয়ে পড়া ছেলেটা।
সে উঠে দাঁড়িয়েছে এবং বিদায় জানিয়ে ওখান থেকে প্রস্থানের উদ্দেশ্যে এগুচ্ছে। কিছুটা এগিয়ে সরু রাস্তা বরাবর আসতে প্রিয় চিরকুটটি মুষ্টিবদ্ধ করে প্রায় দৌড় লাগালো। ক্ষণিকের ছেলেটির সামনে দাঁড়িয়ে পড়লো। ছেলেটিওকে দেখে চলমান পা থামিয়ে ফেলল। কিছুক্ষণ প্রিয়র দিকে তাকিয়ে রইল। সামান্য সময়ের ব্যবধানে প্রিয়কে অবাক করে দিয়ে ছেলেটি মুচকি হেসে বলল, কি অবস্থা, কিছু বলবে? কথাটুকু বলাতে প্রিয় প্রথমে ধরে নিল মুচকি হাসিটা ভদ্রতার সূচক ছিল, কিন্তু না, হাসি থামেনি, মিটমিট করে হেসে যাচ্ছে। প্রিয়র রাগ লাগলো। এদিক ওদিক তাকিয়ে চিরকুটটা সামনে তুলে পড়ল। এটা কি? ছেলেটা দেখে হেসে ফেলে পড়ল, আমি তো একটি পেপার দেখতে পাচ্ছি, হোয়াইট কালারের চকচকে পেপার। তুমি কি অন্য কিছু দেখছো? প্রিয় ফুঁসে উঠল। ন্যাকামো করবেন না একদম। ছেলেটা চোখ টিপে হাসি চেপে রেখে পড়ল, সিনিয়রদের সাথে এইভাবে কথা বলে? র্যাগ দিন। প্রিয় ভরকে গেল। তার খেয়ালে এলো অবশ্যই সিনিয়রদের সাথে করা আওয়াজে কথা বলা ঠিক হবে না। ইতস্তত করতে করতে অন্যমনস্কভাবেই তার গলার আওয়াজ নরম হলো। এটা কেন দিয়েছেন? চোখ তুলে ছেলেটিকে দেখালো। সাদা শার্ট, ফর্মাল এতে পরা, বুকের কাছে একটি বোতাম খোলা, চুলগুলো বেশ গোছালো, স্লিভস কোনোই অবধি ফোল্ডেড, হাতে কালো ওয়াচ। পিওর হুট করে সেদিনে সেই টঙের ঘটনাটা মনে পড়ে গেল। কি আশ্চর্য মিল! ছেলেটা তখনই বলল, বেশ কদিন ধরে তোমাকে নোটিস করছি, ভালো লাগা টাইপের ফিলিংস আসছে। ফ্রেন্ডসদের সাথে বিষয়টা শেয়ার করায় কেউ কেউ সরাসরি তোমাকে প্রপোজ করতে বলে, আবার কেউ প্রেমপত্রের সাজেশন দেয়। এখন যদি আমি হুট করেই রোড সাইড রোমিও সেজে তোমাকে প্রেমপত্র দিয়ে বসি, ব্যাপারটা কেমন দেখায় না? তবে আমার কাছে সরাসরি প্রপোজের চেয়ে একটা চিরকুটের আইডিয়াই বেশি পছন্দ হলো। সেই হিসেবে লিখতে লাগলাম। লিখতে গিয়ে দেখলাম আমি কিছুই লিখতে পারছি না। তোমাকে ঠিক কি বলা উচিত হবে আমি বুঝতে পারছিলাম না। তারপর মনে পড়ল আজ তোমার এক্সাম, তাই এক্সাম কেমন হলো জিজ্ঞেস করে নিলাম। ক্লিয়ার সবটা? আরও কিছু জানার আছে? ছেলেটার এমন অকপটে স্বীকারোক্তিতে প্রিয় বিচলিত হলো। সুচালো দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। না দেখে শুনে খারাপ মনে হচ্ছে না, কিছুটা ঠোঁট কাটা, কিছুটা এক্সপোশনাল। প্রিয় চট করেই এই ব্যতিক্রমী ছেলেটাকে ভালো লেগে গেল। এমনিতে সে সাদা রঙের উপর মরে পড়ে আছে, তার উপর ছেলেটার বাহিকতা, মানসিকতা, বাচনভঙ্গি সবই চমৎকার। প্রিয় মিষ্টি করে হেসে ফেল। ছেলেটা তা দেখে তার দুহাত প্যান্টের পকেটে ঢুকিয়ে টান টান করে দাঁড়ালো। ঠোঁটে ছোট্ট করে হাসি ঝুলিয়ে বলল, প্রিয় থমকে গেল। তার গাল দুটো লালচে আভায় ছড়িয়ে গেল। লাজ না ঢেকে বঞ্চ কেমন হা হয়ে ছেলেটির দিকে তাকালো। ছেলেটি প্রিয়র অভিব্যক্তিতে হো হো করে হেসে উঠল। তারপর বলল, ইটস রেয়ান। না, নামটাও খারাপ না, এটাতেও সমস্যা নেই। প্রিয় মাথা নেড়ে জিজ্ঞেস করলো, আমার নাম জানেন? ওপাশ থেকে জবাব এলো, এখনো জানা হয়নি। প্রিয় অবাক হলো। কি আশ্চর্য! পছন্দ করে অথচ নাম জানে না? একটু বেশি এক্সপোশনাল নয় কি? যাক, জানে না এখন তো আর গলা ধরে টেনে বলা যাবে না। কেন জানিস না? এখনই নাম বলবো আর আগামী 48 ঘন্টা আমার নাম জপবি, বুঝিস? বুঝিস নাই? আয় থাপড়া দিই। উল্টাপাল্টা কত কিছুই প্রিয় ভেবে নিল। অতপর শ্বাস ফেলে পড়ল, প্রিয়। শ্রেন ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি প্রিয়? আমি তোমার প্রিয়। প্রিয় হেসে উঠে বলল, আমার নাম প্রিয়, ভালো নাম প্রিয়সী মর্তুজা। চলো হাটে। দুজনের আরও অনেকক্ষণ কথা হলো। ফোন নাম্বার দেওয়া নেওয়া হলো। এই ফাঁকে সদ্য ফেল কনফার্ম এক্সামের দুঃখে 2 ঘন্টা মুখ গোমরা করে রাখার কঠিন হতে কঠিনতম সিদ্ধান্তটাও প্রিয় ভুলে বসেছে। তাদের সম্পর্কের সূত্রপাতটা হয় সেদিনই, কিংবা তার পরের দিন। একদিন দুদিন কথা বলতে বলতে প্রিয় নিজেও বুঝলো ছেলেটা তার জন্য বড্ড সঠিক কেউ। এতটা অন্য কেউ তাকে বোঝে না। তার ধারণা এভাবে পুরো দুনিয়ায় দ্বিতীয় কেউ তাকে বুঝবে না। তাই তো আস্তে আস্তে শ্রেয়ানে তলিয়ে যেতে লাগে। ওভাবে তাদের প্রপোজালটা হয়নি, তবে একে অপরের প্রতি যত্ন, অধিকার সবই প্রকাশ পায়। সম্পর্কে 3 মাসের মাথায় একদিন প্রিয় রেগে যায়। রাগের কারণ খুবই সূক্ষ্ম। আজ শ্রেয়ানের টাইমলাইন ঘুরতে ঘুরতে দেখতে পেল একটা আউটসাইডার মেয়ে শ্রেয়ানের ডিপিতে বেশ রসিয়ে কমেন্ট করেছে, লুকিং হ্যান্ডসাম। শ্রেয়ান সেই কমেন্টে কোনো রিপ্লাই দেয়নি কিংবা রিয়াক্টও করেনি। তবু প্রিয় রাগ করেছে।
একটা মেয়ে কি এতটাই নির্লজ্জ? অন্যের পুরুষের দিকে নজর দিচ্ছে, ছি। সেই থেকে প্রিয় রাগ। প্রিয় নিজেও বুঝতে পারছে না যে কতটা লেম বিষয়ে সে রেগে আছে শ্রেয়ানকে যখন জানে। ওই মেয়েটা তোমার ছবিতে ওটা বলেছে, তুমি কেন চুপ ছিলে? এসব মেয়েরা তোমার লিস্টে কি করে? হ্যাঁ, মেয়েদের মুখে হ্যান্ডু শুনতে খুব ভালো লাগে, তাই না? তা আমাকেই বলতে 24/7 তোমায় আমি হ্যান্ডসাম বলতে বলতে মুখের ফ্যানা তুলে ফেলতাম। পিওর জেলাসি পজিটিভনেস দেখে শ্রেয়ান হেসে উঠল। পাগল প্রেমিকা তার, সে কমেন্ট চেক দেয় না, তাই ওসব দেখেনি। আর কত মেয়েই তো বলে, সবিরে কি আর ধরে ধরে আনফ্রেন্ড করা যায়? এক ভাগে শ্রেয়ান ভেবেও নিল সব মেয়েদেরই আনফ্রেন্ড করে দেবে। যে বিষয়টা তার প্রিয় স্ত্রীকে বিরক্ত করে, সেই বিষয়টার কোনো অস্তিত্ব সে রাখবে না। শখের বড্ড আদুরে প্রেমিকা তার, তবুও প্রিয়কে জ্বালাতেই না কি যেন ভেবে বলে বসলো। আর ইউ জেলাস কিউটি পাই? আগে তো হেসেছে, তার উপর মজা নিচ্ছে। প্রিয়র গায়ে সইল না, তড়িতে কল কেটে একটা মেসেজ সেন্ড করলো। আগামী 72 ঘন্টা আমাদের ব্রেকআপ আওয়ার চলবে। এই 72 ঘন্টা যেই মেয়েকে ইচ্ছে করে সেই মেয়েকে সামনে বসিয়ে নিজেকে হ্যান্ডু বলাও, পারলে কোলে বসিয়ে শোনো। আমাকে জ্বালাবে না একদম, গুড বাই। প্রিয় ফোন সুইচ অফ করে দেয়। ভীষণ রকমের রাগ নিয়ে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে যখন ঘুম ভাঙে তখন ফুলারে বেশ কিছু পাথরে পেঁচানো কাগজ দেখতে পেল। সে একটা তুলে নিল, তাতে লেখা। আর রেগে থেকো না লক্ষ্মীটি। আশ্চর্য ভঙ্গিমায় আরেকটা তুলো, সেখানে লেখা। আরে বাবা, আমি মজা করেছিলাম তো। মজাও বোঝে না পাগলিটা। পিওর আশ্চর্যের মাত্রা তুঙ্গে, সে আরেকটা কাগজ তুলল। কাম ফার্স্ট শোনা, প্রচুর মশাই দিকে। আরও প্রায় 20 থেকে 25টার মতো এরকম কাগজ পেল। প্রিয় আর ওগুলো না দেখে তড়িতে জানালার ধারে গেল। রোডের পাশে দোতলা বাড়িটায় প্রিয়দের। প্রিয় রুমটা দোতলায়। শ্রেণের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে প্রিয় রুমের এই জানালাটা রাস্তামুখ। প্রিয় দেখতে পেল রাস্তার অপোজিটের ফুটপাতে পা ছড়িয়ে শ্রেণ বসে আছে। দৃষ্টি এদিকেই। প্রিয়কে দেখতে পেয়ে সে উঠে গেল। কিছু বলতে গিয়েও আশপাশটা দেখে চুপ করে গেল। পকেট থেকে মিনি সাইজের নোটপ্যাড আর পেনটা বের করে কিছু একটা লিখে একই ভঙ্গিমায় আবার জানালা ভেদ করে পাঠালো। প্রিয় সেটা তুলে খুলল, সেখানে লেখা। ফোন অন করো প্রেয়সী। প্রিয় ফোন অন করতে শ্রেয়ানের কল এলো। সে ফোনটা হাতে তুলে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। কল রিসিভ করে শ্রেয়ানকে ঝাড়তে লাগলো। এটা কোন ধরনের পাগলামো শ্রেয়ান? শ্রেয়ান মুখ ছোট করে বলল, তুমি রাগ দেখালে আমার ভালো লাগে, কিন্তু রেগে কথা বলা বন্ধ করলে অশান্তি অশান্তি লাগে। আমি ঘুমোতে পারছিলাম না, ট্রাস্ট মি। দম বন্ধ হয়ে আসছিল, কি এক বাজে ফিলিংস। তারপর ভাবলাম বাসায় খুব একটা দূরে তো না, বাইক টান দিয়ে চলে এলাম, কিন্তু তুমি উঠছিলেই না, ঘুমিয়ে পড়েছিলে শোনা। প্রিয় কাঁদো কাঁদো গলায় বলল। কতক্ষণ ধরে এসেছো? কথাটা বলে প্রিয় দেয়াল ঘড়ির দিকে দেখলো। এখন বাজে 3:30। শ্রেয়ান বলল, ডেটে এসেছে, নিচে আসতে পারবে? 12টার দিকে বাড়ির সব দরজায় তালা দিয়ে দেওয়া হয়, আর চাবি থাকে পিওর বাবার কাছে। কোনোভাবেই বের হওয়া সম্ভব নয়। বের হতে না পারে পিওর নিজেরই খারাপ লাগছে। সে কোনোভাবে বলল, সম্ভব না। শ্রেয়ান মিষ্টি হেসে বলল, সমস্যা নেই। তুমি কি এখনো রেগে আছো? আচ্ছা বলো, কিভাবে রাগ ভাঙানো যায়? কান ধরবো, উঠবোস করবো? মান সম্মানের ব্যাপার প্রিয়। কেউ দেখে ফেললে কাল ফেসবুকে ব্রেকিং নিউজ হয়ে যাবে। সবার ওয়ালে ওয়ালে তোমার শ্রেয়ানের কানে ধরা ছবি থাকবে। কত মেয়ে কি যে বলবে, আরো বিশ্রী ব্যাপার হয়ে যাবে। অন্য কিছু করা যায়? প্রিয় কেঁদেই দিল। এবার শ্রেয়ান অস্থির হয়ে উঠল। আরে বাবা, কাছো কেন? ওদের সবাইকে আনফ্রেন্ড করে দিয়েছে। আর কখনোই কোনো মেয়ে ঘটিত অভিযোগ তোমায় করতে দিব না, ট্রাস্ট মি। প্রিয় আহ্লাদে কান্না করছে, তাকে শ্রেয়ান বুঝতে পারছে না। অবুঝ শ্রেয়ান কাঁদতে কাঁদতে প্রিয় পড়ল। আর রাগ নেই, তুমি বাড়ি যাও। কি কষ্ট হচ্ছে তোমার? অনেক রাত হয়ে গিয়েছে, বাড়ি গিয়ে ঘুমাও। শ্রেয়ান বরাবরের মতোই তার চমৎকার হাসিটা দিল। প্রিয় বুঝলো এবার নিশ্চয়ই কোনো আবদার করবে। 3 মাসে তারা একে অপরকে এতটাই চিনে গেছে যে আসলে শ্রেয়ান এখন পিওর ভাবনা মাফিক আবদার করে বসলো। আর একটু থাকি শোনাম, একটা চেয়ার টেনে জানলার সামনে বসবে। আমি এখানে বসে থাকি, বসে বসে কথা বলি। প্রিয় না করতে যাওয়ার আগে শ্রেয়ান আবার বলে উঠল, আজ চাঁদের আলোয় তোমাকে দেখার বড় লোভ জেগেছে প্রেয়সী। আকাশকে জানাতে ইচ্ছে করছে তোর চাঁদের চেয়েও আমার বুকের চাঁদটা বেশি সুন্দর। প্রিয় কেঁপে ওঠে তখন।
মেসেজের বদৌলতে ডিসপ্লে লাইট অন হওয়ার প্রিয় ভাবনা থেকে বেরোলো। সে এখনও প্রাক্তনের ইনবক্সে, আর ওপাশ থেকে মেসেজ এসেছে। এখনো অনলাইন? বাপরে, নতুন করে কেমন মানুষের হাতে হাত রাখবেন যে রাতে ঘুমোতেই দেয় না। মানলাম আপনি মেয়েটাই এমন, একটু বেশি বলো, তাই বলে সারা রাত? রাগি ঘেনায় লজ্জায় প্রিয়র মুখ লাল হয়ে এলো। চোখ দিয়ে পানি গড়িয়ে যাতে না পড়ে সেজন্য চোখ বুজে ফেলো। ফোনটা পাশে সরিয়ে রাখলো। কি আশ্চর্য জীবন তার, কি থেকে কি হয়ে গেল। প্রিয়র ঘুম ভাঙলো 9টার দিকে। স্বভাববশত ফোন হাতে তুলেই নোটিফিকেশন প্যানেলের কিছু মেসেজ সামনে এলো প্রাক্তনের ইনবক্সের। তড়িতে কাল রাতের ঘটনাটা মনে পড়লো। তুমুল অস্বস্তি নিয়ে উঠে বসে মেসেজটা ওপেন করলো। আসলে বিয়েটা সাডেনলি হয়ে যাওয়ায় আর বলা হয়ে ওঠেনি। সে যাক, কিছু কথা আছে আপনার সাথে, যদি শুনতে চান তো বলি। প্রিয় শুনতে চায় না, ইচ্ছে করছে ফোনটা ছুঁড়ে ভেঙে ফেলতে। তা না করে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মেসেজের রিপ্লাই দিল। বলুন। সবসময় সমস্যা থেকে পালিয়ে বেড়ালে চলবে না। সমস্যার সমাধানের সবচেয়ে কার্যকারী উপায় হচ্ছে সেই সমস্যাকে ফেস করা। প্রিয় এখন সেটাই করবে। ক্ষণিকের মধ্যে ওপাশ থেকে আবার মেসেজ। আপনি এখনো বাচ্চালাই আছেন। ভাবলাম বাস্তবতা আপনাকে কিছুটা ম্যাচিওর অন্তত করবে, কিন্তু না, যে আপনি সে আপনিই আছেন। আর আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করব না। প্রিয় অবাক হচ্ছে। বিয়ের পর হুট করেই নখ দিয়ে এসব কি বলছে, মানে কি চাইছে লোকটা। প্রিয় নিজেকে অত্যন্ত স্বাভাবিক দেখাতে গিয়ে বলল। আর তাতে আমার খুব ছিঁড়ে গেল। আপনার ল্যাঙ্গুয়েজে বলে দিচ্ছে আপনি কেমন মানুষের সাথে আছেন আর আপনার ফিউচারটা কি। আপনার যে বেটার আছে, ল্যাঙ্গুয়েজ, ফিউচার সব। যাক, আমার বউকে দেখেছেন? এখনো বুকে শুয়ে আছে। দেখতে আপনার মতো সুন্দরী নয়, কিন্তু আমি যা বলি তাই শোনে, আমাকে ভালোবাসে। আর রাতে তো উফ। প্রিয়র ঘেন্না লাগছে প্রচণ্ড। সে টাইপ করলো। স্বামী স্ত্রীর সব কিছুই ভীষণ ব্যক্তিগত। আমি বাইরের মানুষ, এসব আমাকে বলার কি মানে? মেসেজটাই হাহা রিয়াক্ট দিল সে। তারপর লিখলো। আপনাকে কি আমি প্রাইভেট মোমেন্টের ভিডিও দিয়েছি নাকি? আছে, সেটাও দিব? আচ্ছা, দিচ্ছি। প্রিয় আল্লাহ হাফিজ লিখে তাকে ব্লক করতে গেল। তার আগেই আরও কিছু মেসেজ এলো। আরে, আমার কথা শেষ হয়নি তো। জাস্ট বলি, যাবে না, আমি তোকে ক্ষমা করব না। আর তুইও শান্তি পাবে না, তুই মরতেও পারবে না, আজীবন আফসোস করবে। প্রিয়তা দেখলো না, আলগোছে ব্লক অপশনে গিয়ে ব্লক করে দিল। প্রিয় এখনো মানতে পারছে না কতটা পরিবর্তন। মানুষ বুঝি এইভাবেই পাল্টায়। সকালে অফিস আছে, এখন আর বিছানায় পড়ে থাকলে চলবে না। সারা রাত ঘুমোতে না পারাই প্রিয় চোখ দুটো লালচে হয়ে আছে। বেশ সময় ধরে শাওয়ার নিল, চোখে পানি দিল বারংবার। রেডি হয়ে রুম থেকে বেরোতেই ভাইয়ের সাথে দেখা হলো। সে প্রিয়কে দেখে এগিয়ে এসে সরাসরি জিজ্ঞেস করলো। মন খারাপ? প্রিয় সামান্য হাসার চেষ্টা করে বলল। না তো। মিথ্যা বলবি না, চল আজ শাহজাহান মামার তোকে ফুচকা খাওয়াবো। প্রিয় ভীষণ অসহায় মুখ করে বলল। একদমই সময় নেই, সরি। আচ্ছা যা, জলদি ফিরিস, আজ বেরোবো। প্রিয় বেরোতে গেলেই ওর ভাই চোখ গরম করে আবারও ডেকে উঠল। এই খেয়ে যা, না খেয়ে এক কদম বেরোবি না। প্রিয় ডাইনিং টেবিল থেকে ব্রেড হাতে নিয়ে চিবাতে চিবাতে বলল। আজই শেষবার, আর হবে না। ওকে আর কিছু বলতে না দিয়ে প্রিয় দৌড় লাগালো। আজ ড্রাইভার নিল না প্রিয়। ড্রাইভ করতে করতে ধানমন্ডি 10 দিয়ে যাচ্ছিল। পাশের পাঞ্চি রেস্টুরেন্ট ক্রস করার সময় হুট করে আবারও তার মনে পড়ল সেই 6.5 বছর আগের সংঘর্ষ, 68টা টিউলিপের গল্প। অফিসিয়ালি প্রপোজ করেছে আজ শ্রেয়ান তাকে। রিলেশনশিপের 6 মাস উপলক্ষে ট্রিট দিতে প্রিয়কে পাঞ্চিতে নিয়ে এসেছে সে। বেশ কিছুক্ষণ কথাবার্তা শেষে হুট করে 68টা টিউলিপ দিয়ে হাঁটু মুড়ে এত এত মানুষের দৃষ্টির মধ্যমণি হয়ে মেঝেতে বসে পড়ে বলেছে, আল্লাহ চাইলে টেনে টুনে আর 68টা বছর বাঁচার ইচ্ছে আছে আমার। জীবনের বাকি 68টা বছরের দায়িত্ব নিবে প্রেয়সী। মানুষ দেখছে। সন্ধ্যা সন্ধ্যা মুহূর্তে শ্রেয়ানের এমন কাজে প্রিয় বিস্ময়ে দুহাত ইতিমধ্যে মুখ ঢেকে ফেলেছে। চোখ দুটো আঙ্গুলের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। সেই চোখ দুটো আকৃতিতে বেশি বড়, গোল গোল। শ্রেয়ান ফিক করে হেসে দিয়ে উঠে দাঁড়ালো। এক হাতে প্রিয়কে জড়িয়ে কপালে ছোট্ট করে চুমু খেয়ে বলল, আমার প্রিয়তমা। সেদিন তারা খুব ঘুরেছে। সেমিস্টার ফাইনাল চলছে প্রিয়র। ভীষণ রকমের
রক্ষণশীল পরিবার বেড়ে ওঠায় সন্ধ্যার পর বান্ধবীদের সাথে বাইরে ঘোরাঘুরি কিংবা কারোর বাসায় বসে গল্প করাটা প্রিয়র জন্য ছিল কদাপি নহে সূচক ব্যাপার। তবুও এই দুঃসহ কাজটা আজ প্রিয় করেছে। বাসায় বলেছে গ্রুপ স্টাডি করতে হবে, সেজন্যই বেরোতে পেরেছে। একবার অবশ্য ওর বাবা বলেছিলেন মাকে নিয়ে যেতে, তখন প্রিয় মুখ ফুলিয়ে বলেছিল, এখনো বাচ্চা আছি, ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে তো। প্রিয়র বাবা নাসির উদ্দিন সাহেব বলেছেন, হাসলে হাসবে, এখনই না আবার বলে বসে। যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের সময় তো এত গ্রুপ স্টাডি হতো না। কই, আমরা কি পরীক্ষায় খারাপ করেছি? ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছি, সাথে 4 সাবজেক্ট লেটার মার্ক। এটা পেয়ে দেখাতে পারবে? তারপর শুরু হবে লেকচার। এভাবে হলে পিওর আর যাওয়া হবে না। পিও তৎক্ষণাৎ ভেবে টেবে বেশ কাঁদো কাঁদো হয়ে বলে ফেলে, বাবা, তুমি কি আমাকে অবিশ্বাস করো? মানে তোমার মেয়েকে অবিশ্বাস করো? মেয়ের মুখের অমন কথায় নাসির উদ্দিন সাহেব নড়েচড়ে বসলেন। পারমিশন দিলেন যাওয়ার, তবে ড্রাইভার নিয়ে যেতে হবে আর রাত 9টার মধ্যে বাড়ির ভেতর থাকতে হবে। পিওর ড্রাইভারকে দুটো সিগারেটের লোভ দেখিয়ে মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে গিয়েছিল। ঘুরে ফিরে 9:30টার দিকে এসে দেখে যেখানে গাড়ি ছিল সেখানেই আছে, আর পাশে ড্রাইভার অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে, রাস্তায় গাড়ি গুনছে। পিওর হাসি লাগলো। বাসায় ফিরে বাঁধলো আরেক ঝামেলা। হাতের 68টা টিউলিপ নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করার জন্য এক প্রকার যুদ্ধই বলা চলে। এদিকে সাইলেন্ট হয়ে মরে পড়ে থাকা ফোনটার দিকে তাকিয়ে প্রিয় আরেকবার আটকে উঠল। বিগত আধা ঘন্টায় 50টার বেশি কল, মা বাবা ক্রমাগত কল দিচ্ছে। এখন কি করবে? সে চুপ করে প্রহরকে কল লাগালো। ছোট ভাইটা কি সুন্দরভাবে এক চুটকিতে সব ম্যানেজ করে নিতে জানে। এখন সেই তার একমাত্র ভরসা। প্রহর কল রিসিভ করে পড়ল। আপু, কই তুই? প্রিয় ভয়ে জমে গিয়ে পড়ল, আছি, ও পাশে আপডেট দে। প্রহর বলতে লাগলো, আব্বু অফিসের কাজে ফেসে গেছে, তবুও 5 মিনিট পর পর কল দিচ্ছে। আম্মু বসার ঘরে বসে আছে, তোকে কল দিচ্ছে অথচ তুই ফোন পিক করছিস না। আপাতত কই তুই? আমি বাসার নিচে। প্রহর ফোন হাতে প্রিয়র জানালার ধারে গিয়ে দেখলো প্রিয় অসাধ্যকে আয়ত্ত করে দাঁড়িয়ে আছে। প্রহর বলল, আপু, ওপরে আসছিস না কেন? তুই কি আম্মুকে একটু ওখান থেকে সরাতে পারবি? পারবো। গ্রেট। আমি সিঁড়ির সামনে এসে দাঁড়াচ্ছি, আম্মু সরলেই দরজাটা খুলে দিবি, ওকে? ওকে। পর হুট করে নিজের রুমে চলে গেল। পর টেবিল সদ্য করা হোমওয়ার্ক সহ বেশি বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। সে গ্লাস ভর্তি পানি ঢেলে ওখান থেকে ফেলে দিল। টেবিল বই সহ মেঝেতে পানি পড়ল। প্রহর তখন প্রায় চিৎকার করে উঠল। আম্মু, একটু এদিকে আসো জলদি। নাহার বেগম আসতে প্রহর পড়ল। ইস, কতক্ষণ ধরে হোমওয়ার্ক করলাম, সব গেল। আম্মু একটু মুছে দেবে? নাহার বেগম রুমে আসতে প্রহর কিছু একটা বাহানা দেখিয়ে পেরিয়ে যায়। সোজা গিয়ে সদর দরজা খুলতে প্রিয় হুড়মুড়িয়ে নিজের রুমের দিকে দৌড় দেয়। নাহারা বেগম শব্দ পেয়ে আওয়াজ উঁচুতে তুলে বলে ওঠে, কে? প্রহর বলল, আপু এসেছে আম্মু। নাহারা বেগম পানি ওভাবে রেখেই প্রিয়র ঘরে ঢুকলো। প্রিয় ইতোমধ্যে ফুল লুকিয়েছে। নাহারা বেগম প্রিয়কে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, ফোন তুলছিলে না কেন? প্রিয় ফোনটাও ফুলের সাথে লুকিয়ে ফেলেছে। মায়ের দিকে তাকিয়ে বিবশ গলায় বলল, তোমার বাসায় ভুলে ফেলে এসেছি আম্মু। আর এত দেরি হলো কেন? 10টা বাজে, খেয়াল আছে? আমি তো 9টার আগে বেরিয়েছিলাম আম্মু, এখন রাস্তায় এত জ্যাম থাকলে আমি কি করব? নাহারা বেগম সরু চোখে তাকিয়ে বললেন, জ্যাম ছিল? প্রিয় ভেতর থেকে ভরকে গেলেও বাইরে থেকে শক্ত হয়ে পড়ল। তোমার মেয়েকে বিশ্বাস না হলে ড্রাইভার আঙ্কেলকে জিজ্ঞেস করো। নাহারা বেগম আর কিছু বললেন না। তপ্ত শ্বাস ফেলে জিজ্ঞেস করলেন, খাবার পারবো নাকি খেয়ে এসেছো? খেয়ে এসেছি আম্মু। আচ্ছা, ঘুমিয়ে যাও। তিনি চলে গেলেন। প্রিয় বুকে হাত রেখে শ্বাস ফেলে বিছানায় বসে পড়তেই সামনে প্রহর এসে দাঁড়ালো। প্রিয় তার চেয়ে বছর 2-এর ছোট, অথচ লম্বায় 8 ইঞ্চি। বড় ভাইকে চোখ তুলে দেখলো। পরনে ছাই রঙের টি শার্ট আর একটা মেরুন রঙের 2 কোয়ার্টার প্যান্ট, কোকড়ানো চুল আর চোখে গোল চশমা। প্রহর হুট করে হেসে দিয়ে বুকে হাত গুজে জিজ্ঞেস করলো, হাউ ওয়াজ দ্য ডেট? একই ভঙ্গিমায় প্রিয় নিজেও হাসলো। জোস। প্রহর যেতে দরজা আটকে প্রিয় কাবার থেকে ফোন বের করলো। শ্রেয়ানের মিসড কল। প্রিয় কল ব্যাক করলো। শ্রেয়ান রিসিভ করেই বলল, বলছেছ? হুম। একবার কল দিয়ে জানাবে না? টেনশনে ফেলে দিতে খুব মজা লাগে। প্রিয় হেসে উঠল। খুব মজা লাগে।
সে রাতও তাদের প্রেমময় সাক্ষী ছিল। রাত ভোরই ভোর হয়, কথাটা শেষ হয় না। সেই কত কথা, কত স্বপ্ন, কত শত প্রমিস। কে জানতো এই পরিণতিতে থাকবে ভয়াবহতা? মানুষ তো থাকে না, অভ্যেস ঠিকই থেকে যায়। সেই রাত জাগার রেশ পিওর কাটেনি, এখনও জাগে। আগে মুচকি মুচকি হাসত, আর এখন চুপ হয়ে আকাশ দেখে। আকাশে লক্ষ তারার সমাবেশও চাঁদ নিঃসঙ্গতায় ভুগছে। প্রিয়কে না, শ্রেন একবার চাঁদ সম্বোধন করেছিল। ক্যাম্পাসের ভেতর একটা পুকুর আছে, বেশ সুন্দর। প্রিয় সেখানটাই বসে আছে। ওর এক পাশে শাওন আর অন্য পাশে তমা ও দিশা বসে আছে। তমা আশপাশটা সচারু নজরে পর্যবেক্ষণ করছে আর সব কিছুতেই সুন্দর সুন্দর মন্তব্য করছে। যেমন রাস্তার পাশের ওই কাপড়টা জ্যোৎস্না, একদম মোটু পাতলু টাইপের। ওই মায়াটাকে দেখ, বেচাই, পয়সার অভাবে গায়ের কাপড়ও কম। তোদের উচিত তাকে ত্রাণ দেওয়া, পূর্ণ হবে, বুঝেছিস? পূর্ণ। এবার গিয়ে তার চোখ থামল সিনিয়রদের একটা গ্যাংয়ের দিকে। সেখানে শ্রেয়ান, তাসরিফ, নিলয়, সিয়াম, রাহা, রীতিসহ আরও অনেকেই আছে। শ্রেয়ান গিটারের সুর তুলছে আর বাকিরা গান গাইছে। কি মিষ্টি একটা পরিবেশ। তা দেখে তমা বলে উঠল, ব্যাঙের মতো যে আওয়াজ, তা দিয়ে আবার গান গায়। আমার কান দুটোর আত্মার মাগফিরাত কামনা করে 2 মিনিট নীরবতা পালন করো দয়াময় বন্ধুগণ। শাওন টিপ্পনি কেটে পড়ল, তুই কোথাকার শ্রেয়া ঘোষাল? দিশা হেসে উঠল। শাওনের কথাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে তমা বলল, ভালো কথা। প্রিয়, তুই কি সিরিয়াস ওই শ্রেয়া ঘোষালের প্রতি? পিওর চোখ রাঙিয়ে বলল, ভাইয়া বলো। তমা মুখ ভেঙচিয়ে বলল, একা পড়েছে? তোকে জিজ্ঞেস করছি, সেটা বল। সিরিয়াস? পিও শ্বাস ফেলে পড়ল, এডিক্টেড হয়ে গিয়েছি দোস্ত। ওকে ছাড়া ভাল লাগে না আমার। ও ছাড়া কিছু ভাবতেই পারি না আমি। তমা নিজেও খানিকটা সিরিয়াস হয়ে বলল, সময় আছে প্রিয়, এখনো অনেক সময় আছে। পিও বুঝতে পারছে কিন্তু স্ট্যান্ড ছাড়া কিছু ভাবতে পারছে না। তমা বলতে লাগলো, ভালোবাসা ভালো, খুব বেশি ভালো, কিন্তু মাত্রাতিরিক্ত ভালোবাসা ভালো না। এতটা মিশে যাস না, পরে উল্টাপাল্টা কিছু হয়ে গেলে তুই মরেই যাবি। পিও হেসে তমার কথাকে পাত্তা না দিয়ে বলল, ও থাকতে কিসের ভয়? ও আমাকে মরতে দেবে না। এরই মধ্যে শ্রানও পিওর দিকে তাকালো। চোকাচুকি এই মুহূর্তে শ্রান চমৎকারভাবে হাসলো। দীর্ঘ সময়ের অসুস্থতাজনিত ছুটি শেষে আজ কলেজে এসেছে আয়াত। পরনে সাদা কলেজ ইউনিফর্ম, কাঁধে ছোট্ট একটা ব্যাগ, দুটো ছুটি করা চুলগুলো দুপাশে এনে রাখা। ছোট গোলমুখটা রোদের বদৌলতে লাল হয়ে গেছে। তার বন্ধু নেই, সেজন্য ভীষণ ইতস্তত বোধ করছে। তবে তা মনে মনে, বাইরে বাইরে শক্তপোক্ত মেয়ে সে। কেউ দুটো কথা শোনালে পাল্টা 10টা কথা শোনানোর প্রস্তুতি সে সবসময় রাখে। হাঁটতে হাঁটতে কিছু একটাই পাপ পড়তে গেলে কেউ একজন বলে উঠল, আপু আপু ওয়েট, আপু পা দেবেন না ওখানে। এক তড়িতে পিছিয়ে গেল। পর এগিয়ে এসে তৎক্ষণাৎ তার পায়ের কাছে পড়ে থাকা প্র্যাকটিক্যাল খাতার কাগজটা তুলে নিয়ে পড়ল। থ্যাংক ইউ আপু। চোখ মুখ কুচকে এলো ক্ষণিকেই। ছেলেটা তার ক্লাসমেট, সে ক্লাসে দেখেছিল। ছেলেটা কি তাকে ক্লাসে দেখেনি? এত আপু আপু করে কি আছে? 2 লাইনের বাক্যে 4 বার করে আপু ডাকছে। ছি, কি জঘন্য! সে তেড়ে উঠে নিজের বিরক্তির বহিঃপ্রকাশ ঘটালো। এই অসভ্য, আমি তোর কোন জন্মের বোন লাগি রে? পর ততমত খেয়ে তাকালো। প্রথম দেখায় কে এভাবে তুই তোকারি করে। পর শুকনো ঢোক গিলে বলল, সরি আপু। এই আবার? আচ্ছা বলতো, তুই কোন ক্লাসে? ক্লাস 5-এর কোচি খোকা? না, দ্বাদশে। নাম কি? প্রহর। প্রহর জিজ্ঞেস করলো, আপনার নাম? আয়াত বড় ভাব নিয়ে পড়ল, মেহেরিন আয়াত সাউদাত। পরক্ষণে আবার বলে উঠল, এই তুই আমাকে আপনি আগে করছিস কেন? দেবো এক থাপ্পড়। পর মনে মনে ভাবছে, এখন পাগল মেয়ের খপ্পর এসে পড়েছে। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দিক। তারপর যখন কেটে পড়তে নিল তখনই আয়াত ডেকে উঠল, এই প্রহর শোন, তুই বোধহয় আমাকে সিনিয়র ভেবেছিস, আমি আসলে তোর ক্লাসমেট, বুঝেছিস? পর বুঝে মাথা নাড়ল দুধারে। এত বাধ্যতা আয়াতের সহ্য হলো না। সে বরাবরই অবাধ্য মেয়ে। কেউ তাকে ডান দিকে যেতে বলে, সে অবশ্যই বাইরে যাবে। যাও নিশ্চিত। পর তখন বলে উঠল, আমি যাই। আয়াত তড়িতে বলল, না যাবি না, আমি ক্যান্টিনে যাব, এরপর ক্লাসে যাব, আমার সাথে আয়। প্রহর জবাবে আচ্ছা বলতে তার সামনে জ্বলানো ব্যাগ থেকে কিছু একটা মুখ বের করে বলে উঠল, মিয়াও। একটা বিড়াল। আয়তের বিড়াল ভীতি আছে। সে শুকনো ঢোক গিলে উল্টো রাস্তা ধরে কলেজের 2য় সিঁড়ি দিয়ে
উঠতে লাগলো। পোহর দাঁড়িয়ে ভাবছে ক্যান্টিনে যাবে নাকি ক্লাসে। সামনে পিওর জন্মদিন, বন্ধুরা সবাই মিলে ওর জন্মদিনের প্ল্যানিং করছে। এদিকে পিও ভাবছে পুরোটা দিন কাটাবে শ্রেয়ানের সাথে, কি মিষ্টি মিষ্টি সব ভাবনা। সকালে ঘুম ভাঙলো শ্রেয়ানের ফোন কলে। পিও কল রিসিভ করে বলল, সুপ্রভাত জনাব, বলুন দিনকাল কেমন চলে? শ্রেয়ান মুচকি হাসলো। শুভ সকাল। আপনি 9 দিন তো ভালো হওয়া আবশ্যক। পিও হেসে উঠল। ঘুম হয়নি না? আর একটু ঘুমোতে চাও? ফোন রাখবো? শ্রেয়ান জিজ্ঞেস করলো, কি আবদার? গান শুনবো। এখন? আচ্ছা শোনাবো, তবে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? লজ্জা পাওয়া যাবে না। পিও ভাবলো গান শুনে আবার কে লজ্জা পায়? কেউ পায় না, পাওয়ার কথাও নয়। তাই বলে উঠল, পাবো না, গান শোনো। শ্রেয়ান কিছুক্ষণ চুপ থেকে কে উঠল। যদি আকাশের গায়ে কান্না পাতি তোমায় শুনতে পাবো না, যদি বাতাসকে ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাবো না, তোমার কথা শুনতে পাবো না। পিও তড়িতে কল কেটে দিয়ে পালিশে মুখ গুজে ফেলে। ছেলেটি কি ভীষণ খারাপ, এভাবে বুঝি লজ্জা দেওয়া যায়? ও পাশে কল কেটে দেওয়ায় শ্রেয়ান প্রথমে চুপ হয়ে গেল। পরক্ষণে ব্যাপারটা বুঝে আসতেই হো হো করে হাসলো। বলা বাহুল্য শ্রেয়ান নামের ছেলেটা হেসে দিয়ে মেয়ে কাবু করতে বড্ড দারুণ জানে। নয়তো কি এমনি এমনি রক্ষণশীল পরিবারের কোনো মেয়ের সাহসী কুলোই এক পুরুষের প্রেমে মজে দিন দুনিয়া ভুলে যেতে? পিয়শ্রীর জন্মদিন, রাত 11:30 পিও ফোন হাতে নিয়ে বসে আছে। সে অবগত একটু পরে মেসেজের পণ্যা বয়ে যাবে। মূলত ফোনের দিকে তাকিয়ে আছে একটি স্পেশাল মানুষের কল বা মেসেজের অপেক্ষায়। সেই স্পেশাল মানুষটাকে তা বলার প্রয়োজনীয়তা নেই। পিও বেশ ভালো করে জানে শ্রেয়ান তাকে সারপ্রাইজ দেবে। শ্রেয়ান কিছু তো করবে। আচ্ছা, যদি হুট করে আজ বেরোতে বলে, যদি সেই দিনের মতো বাড়ির সামনে এসে আবদার করে বসে, এসে নিচে আসতে পারবে? চলো একটু হাঁটে। পিওরাজ তাই বাবার কাছ থেকে লুকিয়ে চাবি গোছাটা নিজের কাছে এনে রেখেছে। আজ তার শ্রেয়ানের আবদার সে ফেলবে না, কিছুতেই না। ভাবতে ভাবতে আনমনে হেসে উঠল। ঠিক তখনই দরজায় করঘাত হলো। পিও ফোনটা উল্টো করে বিছানার একপাশে রেখে গিয়ে দরজা খুলল। ওপাশে প্রহর দাঁড়িয়ে বেশ অগোছালো ভঙ্গিমায় পিওকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরল। পিওকে চমকানোর জন্য সে আরও একটি কাজ করলো। হু হু করে কেঁদে উঠল অকমরসাদ। দ্বাদশের কোনো ছেলে বুঝি এভাবে কাঁদে? সে তো দেখেনি। পিও খেয়াল করলো ধীরে ধীরে তার মনটাও কাঁদছে। ছোটবেলায় তার এই বাচ্চা ভাইটাকে কাঁদানোর জন্য সে মাঝে মধ্যে চিমটি কাটতো। খানিকটা বড় হওয়ার পর সে ওর খেলনাগুলো ভেঙে দিত। ছোট ভাইকে কাঁদাতে তার যে কি আনন্দ লাগতো। কিন্তু যখনই মা মারতো বকতো, পিও নিজেই কেঁদে দিত। তার ভাইকে সে ছাড়া অন্য কেউ কাঁদাবে কেন? বিষয়টা পিও একদমই মেনে নিতে পারতো না। বোঝ আসার পর প্রহর যখন পাড়ার ছেলেদের সাথে খেলতে গিয়ে প্রথমবার মার খেয়ে বাড়ি ফিরল, পিও প্রহরকে পুনরায় সেখানে নিয়ে গিয়ে ছেলেদের দেখিয়ে বলেছিল, এই প্রহর, বলতো কে মেরেছে তোকে? প্রহর নাক টানতে টানতে আঙ্গুল তুলে দেখায়। পিও গিয়ে তার ছোট ছোট হাত দিয়ে সেই ছেলেটাকে 4-5টা থাপ্পড় মেয়ে প্রহরের হাত ধরে চলে আসে। আপুর এই মার দেখে এমনিতে প্রহরের কান্না থেমে গেছিল। অবাক হয়ে প্রহর জিজ্ঞেস করে, আপু ওদের মারলে কেন? পিও হাসে। তারপর বাচ্চাটার চুল এলোমেলো করে দিয়ে বলে, আব্বু বলেছে কেউ মারলে তাকেও মারতে হয়, কেউ একবার মারলে তাকে 4 বার মারতে হয়। যখন ওরা দেখবে তুমি দুর্বল, তখন ওরা আরো বেশি বেশি মারবে। আবার যখন ওরা তোমার শক্তি সম্পর্কে জানবে, তখন মাথা তুলে তাকাতেও পারবে না, তোমার ভয় পাবে। ভয় দেখিয়ে চলার মধ্যে একটা পৈশাচিক আনন্দ আছে। প্রহর কি বুঝেছিল জানা নেই, তবে থমকানো নজরে বেশ কিছুক্ষণ তার আপুর দিকে তাকিয়েছিল। এরপর থেকে পিও কখনোই প্রহরকে একা খেলতে পাঠায়নি, নিজেও সাথে এসেছে। বাড়িটা একটু বেশি সহজ সরল তো, কেউ কিছু বলে যদি তার থেকেও বেশি ভয়। ভাইটা যদি কাঁদে, ছেলেটার কান্না সে একদমই সহ্য করতে পারে না। অথচ আজ সে তাকে জড়িয়ে ধরে কিভাবে ফোপাচ্ছে। পিও তাকে নিজ থেকে ছাড়ানোর চেষ্টা করলে প্রহর কান্না ভেজা গলায় প্রথমবারের মতো বলে, খুব 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 ভালোবাসি আপু, ছেড়ে যাস না। খুব 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 ভালোবাসি আপু, ছেড়ে যাস না। পিও অবাক হয়, পাগল, ছেড়ে যাব কেন? প্রহর কান্না না থামিয়ে ওভাবেই সরে এসে সামনে দাঁড়ায়। আদো ভেজা গলা তার, স্বর ভাঙ্গা, চোখ দুটো কি লাল, নাক টানছে সে। পিও জিজ্ঞেস করলো, কান্না করছিস কেন বাবু? কি হয়েছে? কেউ কিছু বলেছে?
প্রহর বলল, আমাদের ব্যাচের একটা মেয়ে আছে আয়াত, ওর সাথে একটু আগে মেসেঞ্জারে কথা হচ্ছিল। আমাকে জিজ্ঞাসা করলো ওকে ছাড়া আমি থাকতে পারি না এক দণ্ড। আমি বললাম আমার আপু। ও তখন বলল তুই নাকি আমাদের বাড়ির মেহমান, বিয়ের পর চলে যাবি, তখন ঠিকই একা থাকা লাগবে। ও ভুল বলেনি, তুই আসলেই চলে যাবি। আমি তোকে ছাড়া এই বাড়িটা ভাবতে লাগলাম। কি আশ্চর্য, আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আপু, আমি কারো সামনে নিজেকে ভাঙতে পারি না, কিন্তু তুই আমাকে বুঝে যাস। কখনোই কাউকে বলতে পারি না আমার এটার প্রয়োজন, কিন্তু সেটা বলার আগে আমি পেয়ে যাই। তুই না থাকলে আমি তো মরেই যাবো। প্রিয় বুঝলো ভেতরটা নরম হলো। এক হাত উঠে এলো প্রহরের মাথায়, কোকড়ানো চুলগুলো এলোমেলো করে দিতে দিতে বলল, এটাই নিয়ম বাবু। মেয়েদের কোমল একাধারে শক্তও হতে হয়, মেয়েদের অত্যন্ত বিনয়ী, সেই সাথে রুক্ষ মূর্তিও হতে হয়। মেয়েদের দুটো পরিবার হয়, এক পরিবারের মায়া কাটিয়ে অন্য পরিবার সামলাতে হয়। এটা প্রকৃতিরই নিয়ম, মেনে নে এগুলো। আমি তোকে ওয়াদা করতে পারবো না যে বিয়ের পর এরকমই থাকবো। ওয়াদা করলে বোধহয় সেটা ভেঙে যাবে। বিয়ের আগে আর বিয়ের পরে একটা মেয়ের জীবনের এই দুইটা সময়ের মাঝে থাকে বিস্তর ফারাক। আজ তুই চাইলেই আমি আছি। তুই বলিস না আমি তোর গণিত বইয়ের শেষ পৃষ্ঠার সমাধানের মতো, তখন তার থাকবো না। প্রিয় এইটুকু বলে থামলো। পোর অবাক হয়ে চেয়ে আছে। প্রিয় ক্ষীণ হেসে বলল, আর সবচেয়ে মজার ব্যাপার কি জানিস, তুইও মরবি না। প্রয়োজন পড়লে মানুষ জানোয়ারও হয়ে যায়, সেখানে তুই নিজের প্রয়োজনীয়তাটুকু অবশ্যই মুখে আনতে পারবি। শুধু মনে রাখবি অন্যায় কিছু করবি না। অন্যায় সুখকর হলেও স্বস্তিদায়ক নয়। ভুল পথে ফুল থাকলেও তাতে শান্তি থাকে না। পোহর তা বুঝলো, খুব ভালোভাবে বুঝে মনের ভেতর কথাটাকে তুলে নিল। সে তার আপুর সব কথা মেনে চলে, এটাকে একটু বেশি মানে। হুট করে কিছু একটা খেয়াল হয়ে যাওয়ায় সে পিওর হাত ধরে টানতে লাগলো। টান অনুসরণ করে পিও পোহরের পিছু পিছু গেল। পোহর তাকে ছাদে নিয়ে গেল। পোহরের কাছে বাড়ির সব লকের এক্সট্রা কি থাকে সেই হিসেবে সুবিধা হলো। পোহর দরজা আগেই খুলে রেখেছিল। ছাদের সিঁড়ি পেয়ে উঠতে লাগলো দুজন। আজ পূর্ণিমা, আকাশ থেকে যেন মুক্ত ঝরছে। প্রিয় ছাদের মেঝেতে পা রেখে সামনে তাকালো। তার দোলনাটার পাশ থেকে কি সুন্দর টেক রোশন। বিস্মিত নজরে প্রিয় পাশ পেয়ে প্রহরকে দেখলো। ঘড়িতে তখন 12টা বাজতে 2 মিনিট বাকি। প্রহর ফোন কানে নিয়ে চিপাইকে আয়াতকে কল দিয়ে বলল। এরপর আয়াত খেপে উঠল। সব বলে দিতে হবে। আজ সকালে কথার চলে ছেলেটার পেট থেকে বের করেছে। সে বোনের জন্মদিনে সারপ্রাইজ দিতে চায়, কিন্তু কি করবে তা প্রহর বুঝতে পারছে না। তাই বাকি সব আয়াত নিজেই বুঝিয়ে দিয়েছে। এখন খানিকটা মাথা খাটাক, তা নয়। আয়াত বলে উঠল, ওরেও হাদা, আপুকে ছাদের মাঝে নিয়ে যা, এরপর যেই গান সিলেক্ট করলি ওটা গা। পোর আনমনেই মাথা নাড়ল। কেউ দেখলো না অবশ্য। মাথা নেড়ে আবার শুধালো। বুঝেছি। তারপর আয়াত অসম্ভব রাগ নিজের মাঝে দমিয়ে পড়ল। আমার মাথা, আপুকে বলবি তাকে কতটা ভালোবাসিস, মনে যা আসে তাই বলবি। এই তুই না স্ক্রিপ্ট লিখে রেখেছিলি? হ্যাঁ, কিন্তু ভুলে গেছি। তুই কি জানিস তুই একটা উন্নত মানের হাদা? আচ্ছা ব্যাপার না, তোকে মানুষ হওয়ার টিপস দেব নেক্সট ক্লাস থেকে। এখন যা, যা ইচ্ছে হয় বলিস। দরকার হলে কাল বোটানির ম্যাম যে টপিকটা পড়তে বলেছিল ওটা উগলে দিস। আচ্ছা, কাজ শেষ হওয়ার আগে জাস্ট একটা কল দিস, একদম লাথি দিয়ে উগানটা পাঠিয়ে দিব। যা। আয়াত কল কেটে দিল। প্রহরকে পিওর হাত আবার ধরলো। পিওর প্রশ্নাত্মক চোখের দিকে তাকিয়ে তার বিপরীতে দেওয়া প্রহরের স্নিগ্ধ হাসিটা গা হিম করে দিল পিওর। তার ভাই বদলাচ্ছে, তার ভাইয়ের জড়ত্ব কমেছে। ব্যাপারটা বেশ স্বস্তিদায়ক। প্রিয় আলগোছে বলে উঠল, তুই বেশি হাসবি না, নজর লেগে গেলে ভাই পাবো কই। প্রহর তাও হাসলো। তার ষষ্ঠ ইন্দ্রিয় ইতিমধ্যে কাউন্টডাউন শুরু করে দিয়েছে। 3, 2, 1। প্রহর প্রিয়কে ছাদের দরজা পেরিয়ে সামনে নিয়ে এলো। স্থির দাঁড়িয়ে বলে উঠল, শুভ জন্মদিন আপু, শুভ 20তম জন্মবর্ষ। আমার ভাগে সুখ আল্লাহ তোকে দিয়ে দিক। ছোটবেলা থেকে আমি কখনো আবদার করিনি, কখনো তোর কোনো কিছুর উপর ভাগ বসাইনি। তুই বসিয়েছিস আর আমি দিয়ে দিয়েছি। কেন জানিস? কারণ আমার তোর হাসিটা ভালো লাগতো। পোর কিছুক্ষণ চুপ থেকে পিওর থমকানো দৃষ্টিতে তাকিয়ে রইল। পোর খুব কম হাসে, অথচ এখন একটু বেশি বেশি হাসছে। কি শীতল হাসি! পিও অবাক হয়ে তাকিয়ে আছে। পোর মাথার পেছনের চুলগুলো হাত ছেড়ে পড়ল। মাশাআল্লাহ, পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসিটা আমার বোনের। কি সুন্দর! ভাইয়ের এত কথাতে পিও জমে যাচ্ছে।
প্রহর প্রিয়কে নিয়ে দোলনায় বসালো। তার থেকে কিছুটা দূরে গিটারটা গলায় ঝুলিয়ে ফ্লোরে হাঁটু ভেঙে বসে পড়ল। আমার 15তম বছর, তুই তখন কলেজে ভর্তি হলি। হাত খরচের টাকা জমিয়ে একদিন একটা ফোন কিনতে চাইলি। আব্বু তোকে তখন ফোন দেবে না, এদিকে তোর সব বন্ধুদের কাছে ফোন আছে। একা যাওয়ার সাহস পাচ্ছিলি না বলে আমাকে নিয়ে গেলি। আমি আর চোখে একবার এই গিটারটার দিকে তাকিয়েছিলাম। আমার বোন আমার সেই এক পলক তাকানোকে লক্ষ্য করে বলেছিল, বাবা ঠিকই বলে, এই বয়সে ফোন দিলে নষ্ট হয়ে যাব। আমি হুট করেই তা বুঝতে পারলাম। এখন আমাদের ক্লাসের সীমা আছে না, ও ফোনে প্রেম করে ছেলে ধরে পালিয়েছে, তাই ভাবছি ফোন নেব না। এসেছি যখন, আয় তোকে কিছু কিনে দিই। ওই গিটারটা ভালো লেগেছে, এটা কিনবো। তুই অতি শীঘ্রই গান শিখে আমাকে শোনাবি। আমি তখন আর তোকে কিছু বলার অবকাশ পাইনি। তুই গিটারটা কিনলি, আমাকে দিলি। বাসার কেউ জানতো না, আমি লুকিয়ে রাখলাম। তারপর আয়াতের কাছ থেকে শিখলাম, আজ তোর জন্য একটা গান গাই। প্রিয় চোখ ছলছল করছে। প্রহর সে চোখের দিকে তাকিয়ে বলে উঠল, গানটা আমার আপুকে উৎসর্গ করলাম। তারপর গিটারে সুর তুলল, একটা অসম্ভব সুন্দর গান গাইল। বোনকে নিয়ে বেশ সময় কাটালো। ঘড়ির ছোট কাটা তখন একটার ঘরে পেরিয়ে গেছে। তারা দুজন নিচে চলে এলো। প্রিয়কে তার রুমের দরজা অব্দি এগিয়ে দিয়ে প্রহর নিজের রুমের দিকে এগোলো। দ্বার পেরিয়ে ভেতরে আসতেই প্রিয় থম মেরে দাঁড়ালো। পরক্ষণেই তড়িঘড়ি করে বিছানায় গিয়ে ফোন হাতে তুলল। শ্রেয়ানের 61টা মিসড কলের সাথে 267টা মেসেজ। সে দেখার আগেই ফোনে কল এলো তমার। প্রিয় স্বাভাবিক ভঙ্গিমায় তার রিসিভ করলো। ওপাশ থেকে তমা বলল, ভাই কই মেরেছিস? কত বল, মেসেজ দিচ্ছি। সরি। তোর সরের নানের কথা পড়ি, ধুরবাল, মুডটাই খারাপ করে দিলি। প্রিয় কিছু বলল না। তমে কিছু প্রলম্বিত শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিল। ঠোঁটের কোণে এক বিশাল হাসির রেখা ছড়িয়ে পড়ে উঠল। হ্যাপি বার্থডে আমার সন্টু মন্টু বাবু সোনা, দোয়া করি ডজনে ডজনে বাবুর আম্মু হ। প্রিয়র কপাল কুঞ্চিত হয়ে এলো। ছি, উইশের কি শ্রী। এর মধ্যে ফোনে আবারও কল এলো। প্রিয় কান থেকে ফোন উঠিয়ে দেখলো শ্রেয়ান। অজানা এক আশঙ্কা প্রিয়র মনে দলা পাকালো। প্রিয় ঘাবড়ে গিয়ে কল কেটে দিল তমার। পুনরায় শ্রেয়ানের কল আসার আগে নোটিফিকেশন প্যানেলে শ্রেয়ানের কল মেসেজের হিস্ট্রি তার চোখ এড়ল না। গা জড়িয়ে এলো। হিমশীতল বাতাসে গায়ের লোমকূপ অব্দি কেঁপে কেঁপে উঠল। প্রিয় কল রিসিভ করে তড়িঘড়ি করে নিজেই সাফাই গাইল, এক্সট্রিমলি সরি শ্রেয়ান, প্লিজ রাগ করো না, আই উইল এক্সপ্লেইন প্লিজ। ওপাশে শ্রেয়ান চুপ হয়েছিল। পিওর না থেমে বলে যাওয়া সবগুলো বাক্য শুনে সে হাসলো খানিকটা। থেমে থেমে দুপাশে ঘাড় নেড়ে পড়ল। ইটস ওকে। পিও বিচলিত হলো শ্রেয়ানের অবিচল গলায়। শ্রেয়ান তাকে অভয় দিল, কিছু হয়নি, কিচ্ছু না, বি ইজি। পিও ইজি হলো বেশ সময় নিয়ে। কথোপকথনের সময় যখন মিনিট 15 গড়ালো, চারপাশের উত্তেজিত আবহাওয়া নরম হলো, শান্ত হলো। শ্রেয়ান তখন জিজ্ঞেস করলো, 11:59 থেকে 1:50 অবধি কি করলে? পিও সরল মনে সব বলতে লাগলো। প্রথমে প্রহরের কথা, এরপর তমা। বলতে লাগলো এটা ছিল ভাইয়ের সাথে কাটানো বেস্ট মোমেন্ট এবার। পিও বলতেই থামলো। বুঝলো না ওপাশে মানবের শক্ত সামর্থ্য শরীরটা তার শুনে শুনে পাথরের ন্যায় কঠিন হয়ে গিয়েছে। হাত উঠেছে মুষ্টিবদ্ধ, হাসিটা সরে এসেছে। পিওর কথা শেষ হয়ে এলে স্যানের ঠোঁটে আবারও সামান্য হাসি হানা দিল। বলে উঠল, তোমার প্রায়োরিটি লিস্টে কার অবস্থান কোথায় বলো তো? পিও বলতে গিয়ে প্রথমেই তার ভাইয়ের নামটা বলল। তারপর বুঝলো সবার নিজস্ব জায়গা করে নিয়েছে পিওর প্রায়োরিটি লিস্টে। কোনো একজনকে আগে পিছিয়ে করা যায় না। তারপর মাথায় একটা দুষ্টামি খেলা করলো। পিও তাতে সাই দিয়ে পড়ল, প্রথমে প্রহর, এরপর আব্বা, এরপর আম্মা, তমা, শাওন, দিশা। নিহাতি মজা চলে শ্রেয়ানের নামটা পিও সবার শেষে বলল। তার ধারণা এখনই শ্রেয়ান রাগ করবে, মুখ ফুলাবে, তারপর বড় অভিমানী গলেই বলবে, আমি এত পরে। পিওর মজার ধরনটা শ্রেয়ান ধরতে পারলো, বুঝলো সবই। তবে মেয়েটাকে অবাক করে দিয়ে বড় নির্লিপ্ত থাকলো। হেসে সে বলল, আমি ভিড় পছন্দ করি না, কিউটি পাই। পিও সে কথা দ্বারা শ্রেয়ানের মন্তব্যটা বুঝলো না, খেয়াল করলো না শ্রেয়ান তাকে উইশ করেনি। কেবলই ভুরু কুচকে তাকিয়ে রইল সে। মুখ খানিকটা গোমরা করলো। ছেলেটা কেন রাগ করলো না, এতটা নির্লিপ্ত কেন থাকবে? রিয়্যাক্ট করুক। শ্রেয়ানের বন্ধু, শ্রেয়ানের ভালোবাসা বেহিসেবি হয়ে এসেছে। পিও দিন দিন মুগ্ধ হচ্ছে। শ্রেয়ানের ভার্সিটি লাইফ শেষের দিকে, তুমুল ব্যস্ততা। তবু এক মুহূর্ত পিওকে একা ছাড়তে নাড়াচ্ছে। সারাটাক্ষণে কলে থাকা হয় দুজনের।
প্রিয় এখন আর পরিবারের সবার সাথে একত্রে খাবার খায় না, নিজের রুমে এনে খাবার খায় আর শ্রেয়ানের সাথে কথা বলে। ইদানিং ভার্সিটিতেও ক্লাস বাদে এক্সট্রা টাইম ফ্রেন্ডদের দেওয়া হয় না, কেমন যেন সব থেকে বিচ্ছিরি হয়ে এসেছে সে। সেদিন শাওনের বার্থডে ছিল, তমা ও দিশা মিলে বিভিন্ন সারপ্রাইজ প্ল্যান করেছিল। প্রিয় তার মধ্যে থাকার সময় পায়নি বলে তমার কি রাগ, সে রাগ ছাড়েনি, কেবল বলেছে শুধু একটু উপস্থিত থাকিস, নাকি তাও পারবি না। প্রিয় না করেনি, সে অবশ্যই থাকবে, বন্ধু না তার। পরক্ষণে যখন শ্যানকে বলতে গেল তখন মনে পড়ল শ্যান ওভার পজিটিভ, ছেলেদের সাথে মেয়েসা তেমন একটা পছন্দ করে না, যেতে না করবে না, তবে ফিরে আসার পর কথা বলার সময় কেমন একটা গাল ফুলিয়ে থাকবে, তাই আর তার যাওয়া হলো না। হতাশার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে গিফট কিনে পাঠিয়ে দিয়েছিল। সেই গিফটটা শাওন ফেরত পাঠিয়েছিল একটা চিরকুট সাথে, তাতে লেখা ছিল বালের গিফট, তোর ঘরে সাজায় রাখ। প্রিয় প্রচুর মন খারাপ করেছিল, কিন্তু কিছুই কর নেই। কদিন বাদে আবার তোমার বার্থডে, এবার না গেলে খারাপ হয়ে যাবে। খারাপ বলতে অতি মাত্রায় জঘন্য যাকে বলা যায়। প্রিয় সব গোছানো শেষ, এবার শুধু শ্রেয়ানকে জানানো বাকি। জানানোটা এক ধরনের পারমিশন নেওয়া টাইপেরই। রাত তখন 1টার বেশি। প্রিয় কলে ছিল শ্রেয়ানের সাথে, শীত শীত মুহূর্তে ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে ফিসফিস করে কথা বলছে, হাসছে। শ্রেয়ান জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে কিছু বলতে চাইছো প্রেয়সী? প্রিয় বলতে চাইছে কিন্তু কথা আসছে না। শ্রেয়ান আগ বাড়িয়ে জিজ্ঞেস করাই যেন সুবিধেই হলো। সে বলল, হ্যাঁ, নেক্সট থার্সডে তো আমার বার্থডে, আমি যাব। শ্রেয়ান হিসেব করলো, আজ রোববার। পরক্ষণে কিভাবে যেন প্রশস্ত হেসে পড়ল। অবশ্যই, কেন যাবে না? প্রিয়র বুকের উপর থেকে যেন পাথর নামলো। যেতে যে পারছে এই অনেক। শ্রেয়ান কথার টপিক চেঞ্জ করে বলল, ভিডিও কলে এসো, দেখবো তোমায়। প্রিয় কিছু বলার আগেই শ্রেয়ান ক্যামেরা অন করলো। প্রিয় নিজের ক্যামেরা ওপেন করলো। ডিসপ্লে লাইটের বদৌলতে ব্ল্যাঙ্কেটের নিচে গুটিসুটি মেরে শুয়ে থাকা প্রিয়কে একটা বিড়ালের বাচ্চা ছানার মতোই লাগছিল। শ্রেয়ান অদ্ভুত ভঙ্গিমায় হেসে বলল, ইউ লুক লাইক এ প্রিটি কিটি ক্যাট প্রিন্সেস। প্রিয় সামনের সব কয়টা দাঁত বের করে হই হই করে হাসলো। 4 দিন পর সন্ধ্যায় যখন প্রিয় রেডি হয়ে শ্রেয়ানকে কল দিয়ে বলল এখন বেরোবে, তখন শ্রেয়ানের মুখ গম্ভীর, তার নজর কালো। প্রিয় জিজ্ঞেস করলো, কি হয়েছে? শ্রেয়ান বেশ অস্বাভাবিকভাবে বলল, কেন যেন একা একা লাগছে। প্রিয় থমকে গেল। শ্রেয়ান এইভাবে কখনো বলে না। একাকিত্বের পরিমাণটা মাপতে সে শুধালো, খুব বেশি, এক্সেপশনালি দম বন্ধ করে লাগছে। শ্রেয়ানের বাবা মা অন্য শহরে থাকে, পড়াশোনার জন্য এখানে থাকে সে। এদিকে পুরো 3 বেডের এই অ্যাপার্টমেন্টে সে একা থাকে। প্রিয় যখন বলেছিল এত বড় বাসায় একা থাকার দরকার কি, কোনো ফ্রেন্ডের সাথে রুম শেয়ার করলেই হয়, রুম শেয়ার না করুক, অন্তত পাশের রুমে কেউ থাকুক। শ্রেয়ান তখন জানিয়েছিল সে ডিস্টার্ব হয় আশেপাশে কেউ থাকলে, একা থাকতে অভ্যস্ত সে। যেহেতু মানুষ সামাজিক জীব, তাই মাঝে মধ্যে একা লাগাটা অত্যন্ত স্বাভাবিক। প্রিয় চিন্তিত হয়ে বলল, তোমার ফ্রেন্ডসদের আসতে বলো। শ্রেয়ান ব্যথিত গলায় বলল, ওরা ব্যস্ত। কি আশ্চর্য, একজনও নেই? বন্ধুর একাকিত্ব দূর করতে না পারলে কচুর বন্ধু ওরা তোমার। শ্রেয়ান জানালো, ওরা আসলে কদিন আগে শ্রীমঙ্গলের টিপে গেছে 3 দিনের জন্য। আমাকেও যেতে বলেছিল, কিন্তু তোমাকে সময় দিতে পারবো না বলে যায়নি। প্রিয় খুব খারাপ লাগতে লাগলো। যে মানুষটা ওকে সময় দিতে পারবে না, ট্রিপ ক্যান্সেল করলো, সেই মানুষটা যখন একাকিত্বে মরছে, সে তখন কিভাবে ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে যায়? চাওয়াটা প্রিয়র গলায় আটকে গেল। আলগোছে ওনা আর ব্যাগটা কাঁধে ঝুলিয়ে শ্রেয়ানকে বলল, প্রেয়সীর সাথে ঘুরতে যেতে তো আপত্তি নেই, তাই না? চলুন, স্যার মনটা খুশি করে দিতে ম্যাডাম আজ তাকে স্পেশাল কফি ট্রিটে আমন্ত্রণ জানাচ্ছে। বাঁকা হাসিটা ওষ্ঠকোণে হানা দিল শ্রেয়ানের। নিশ্চিতকরণ প্রশ্ন শুধালো, তোমার বাচ্চা, তুমি মন খারাপ করবেন না? অবশ্য করবে। বিষয়টা চেপে গেল প্রিয়। না, করবে না, আমি বুঝিয়ে বললেই বুঝবে। লোকেশন সেন্ড করে দিচ্ছি, ফটাফট বের হন মশাই, আজ সারা বিকেল রিক্সায় ঘুরবো। শ্রেয়ান তৈরি ছিল আগে থেকে। ফ্রেন্ডস গ্রুপ থেকে কল আসে, শ্রেয়ান রেডি হওয়ার কথা বলে কল কেটে দিয়ে গ্রুপ কলে জয়েন হলো। সবার চেহারায় ভেসে আসছে স্ক্রিনে, সবাই একত্রে আছে। তন্মধ্যে এক বন্ধু বলে উঠল, থ্যাংক ইউ দোস্ত, এই ট্রিপের ট্রিটটা দেওয়ার জন্য।
শ্রেয়ান পিওর সব বিষয়ে মতামত রাখে। বিষয়টা পিওর কাছে খুব ভালো লাগে। একসাথে লাঞ্চে ডিনারে গেল। সবসময় শ্রেয়ান ওকে মুখে তুলে খাইয়ে দেয়। কি আহ্লাদি মেয়েটা। রাস্তাঘাট তাদের প্রেমের সাক্ষী, শ্রেয়ানের কত শত পাগলামির সাক্ষী। শ্রেয়ান একটু বেশি অদ্ভুত, নিজের জিনিস কেবল নিজেই মানে। সেই জিনিসে অন্য কারোর সামান্য পরিমাণে নজর তার দুনিয়া এলোমেলো করে দেয়। সে খুন করতে পারে নিজের জিনিসকে নিজের করার জন্য। ছোটবেলায় তার যে কোনো খেলনায় অন্য কারোর স্পর্শ এলে সে খেলনাটিকে ভেঙে ফেলতে দুবার ভাবতো না, ভিড়ে যায় না সে। কালো ভট্টে যাওয়ায় যদি স্পর্শ এড়াতে ব্যর্থ হয় তবে সেই পোশাকটাকে পুড়িয়ে দিত। তার খাবার থালাও অন্য কেউ ছুঁতো না। সব কিছুতে একটা আধিপত্য বজায় ছিল। বড়লোক বাবার একমাত্র ছেলে হয় মর্জি মাফিক সব করেছে, নিজের জিনিসকে কেবল নিজের করেই রেখেছে। বাবার গণ্ডি পেরিয়ে আসার পরও শ্রেয়ান বুঝলো না প্রিয় কোনো জিনিস নয়, সে রক্তে মাংসে করা মানুষ। যখন প্রিয়কে সম্পূর্ণভাবে নিজের করে ফেলেছে শ্রেয়ান, তখন সে বিজয়ী হলো। এখন আর রোজ ফোন দেওয়ার দায় নেই, যখন ইচ্ছে হয়। এখন কিউট লিটল গালের কিউট কিউট কথাগুলো শোনা দরকার, তখন শোনে। এমন না যে শ্রেয়ান প্রিয়কে ভালোবাসে না, ভীষণ বেশি ভালোবাসে। ভালোবাসার জন্য কি দরকার? দুজনের মনের সম্মতি আর আকর্ষণ, মায়া, অধিকারবোধ, এসবই তো সব দুজনের মধ্যে এক্সট্রা লোডেড। কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। আস্তে ধীরে বন্ধুদের সাথে দূরত্ব বাড়তে থাকলো প্রিয়তা ঘুণাক্ষেরও টের পেল না, সে কিছু আমলেই নিল না। এভাবে চলতে চলতে কথা বলা বন্ধ হতে লাগলো। প্রিয় বুঝতে পারল না তার বন্ধুত্ব বিচ্ছেদও ঘটে গেল অতি শীঘ্রই। এই বিচ্ছেদটা একদিনে ঘটেনি, খুব ধীরে সুস্থে সময় নিয়ে হয়েছে। তখন শ্রেয়ানের সাথে প্রিয়র সম্পর্কের 3 বছর শেষ হয়েছে। প্রিয় সম্পূর্ণভাবে শ্রেয়ানে ডুব মেরেছে। শ্রেয়ানের ইশারায় উঠে বসে। ছেলেটা বশীকরণটা দারুণভাবে পারে। এখন যদি সে প্রিয়কে বলে সূর্য সর্বদা পশ্চিমে ওঠে, প্রিয় বিপরীতে বিনা বাক্যে বায়ে তাই মেনে নেবে। এদিকে পুরো পৃথিবীর মানুষের বিপক্ষে গিয়ে হলেও সে বলবে সূর্য পশ্চিমে উদয় হয়। শ্রেয়ান ছাড়া প্রিয় কিছুই বোঝে না। শ্রেয়ানও বাবার বিজনেসে সবে বসেছে, ব্যস্ততা এসেছে। এখন আর প্রিয়কে সে আগের মতো সময় দিতে পারে না। প্রিয় সারাক্ষণ মেসেজ করে যায়, ঘন্টা পরপর শ্রেয়ানের একটা মেসেজ পেলে সে খুশি হয়ে যায়। এদিকে শ্রেয়ানের এত ব্যস্ততা প্রিয় মানতে পারছে না, কেমন যেন লাগে, কেমন অদ্ভুত লাগে। বাড়ির মানুষদের সাথে দূরত্ব তো হয়েছে সেই কবেই, পরের সাথে শেষ কবে পাশাপাশি বসে কথা বলেছে তারও হদিস নেই। এই প্রিয়র সাথে আগের প্রিয়র তফাৎ অনেক। প্রিয় অগোছালো হয়ে পড়েছে, ওজনের তারতম্যটা চোখে পড়ার মতো। চেহারা মলিন, অনু উজ্জ্বল, ত্বক উস্কো খুস্কো। আগে সেই পরিপাট্য সেই যত্নটা আর নেই। এই প্রিয় ভীষণ রকচটা। শ্রেয়ান বাদে দুনিয়ার যে কেউ তার সামনে এলেই সে অজানা কারণবশত খেকিয়ে ওঠে। বিগত 3 দিন ধরে শ্রেয়ান তার মেসেজের রিপ্লাই দেয় না, কল পিক করে না। শ্রেয়ান তাকে আগেই বুঝিয়ে বলেছিল সে ব্যস্ত থাকবে। প্রিয় বুঝেছিল অবশ্য, কিন্তু এখন মানতে পারছে না। ব্যস্ততা কি এতই বেশি যে একটা মেসেজ করার সময় পাচ্ছে না? আচ্ছা, শ্রেয়ান প্রিয়র সাথে কথা না বলে কিভাবে থাকছে? কষ্ট হচ্ছে না? প্রিয় তো দম বন্ধ হয়ে আসছে, কান্না পাচ্ছে ওর। মেসেজ করতে করতে সারা রাত ঘুমালো না। পরে নন স্টপ কল দিতে লাগলো। 14 বারের মাথায় কলটা পিক করলো শ্রেয়ান। প্রিয় হ্যালো বলতে শ্রেয়ান বলে উঠল, কাজ করছি সোনা, প্লিজ ডিস্টার্ব করো না। প্রিয় ভেজা গলায় শুধালো, আমার কথা কি একটুও মনে পড়ে না? কিভাবে পারছো? কষ্ট হচ্ছে না? শ্রেয়ান আর নিজেকে শান্ত রাখতে পারল না, গম্ভীর গলায় এক প্রকার হুঙ্কার ছুড়ল, এইসব ফালতু কথা শোনানোর জন্য কল দিয়েছ? তোমাকে কি এখন কোলে বসিয়ে গল্প করব? বুঝতে পারছো না ব্যস্ত আছি। প্রিয় কেঁপে উঠল, মুহূর্তে জোরে সোরে কেঁদে দিল। শ্রেয়ান শোনেনি সেই কান্না। কল কেটে পুনরায় নিজ কাজে মত্ত হলো। প্রিয় সইতে পারছে না কিছুই। কান্না করতে করতে এক হাতের নখ দিয়ে অন্য হাত খামচাতে লাগলো। নখ বড় আর বেশি ধারালো হয়, চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়েছে। প্রিয় কান্না করতে করতে ব্যথায় খেয়াল দিচ্ছে না। এক পর্যায়ে সে নিজের মাথা চুল টানতে লাগলো, গায়ের যেখানে যেখানে পারে উদ্ভ্রান্তের মতো খামচাতে লাগলো। যন্ত্রণা তো বুকের ভেতর হচ্ছে, সেটা কিভাবে মেটাবে? পারছে না তো সে। মানুষ অভ্যাসের দাস, কথাটা লোক সমাজে ভীষণ প্রচলিত। অভ্যাসের বদৌলতে মানুষ চাইতে চাইতে পেয়ে যাওয়া সত্ত্বেও চাওয়ার শেষ দেখতে পায় না। অভ্যাসের আরও একটি ভয়ঙ্কর উদাহরণ আছে। উদাহরণটি স্বয়ং প্রিয়শ্রী মর্তুজা।
সে দিনকে দিন মানসিক অবসন্নতায় মরে যাচ্ছে, কেমন যেন গুমড়ে থাকে। শ্রেয়ানের অনুপস্থিতিতে সবটাই বিষ লাগে। আবার এই যখন শ্রেয়ান কল দিয়ে বলে ওঠে, কি করছো সোনা? জানো না কত মিস করছে। প্রিয় তখন গলে জল। আজও বরাবরের মতো শব্দখানেকের যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল। প্রিয় এই শব্দটা আয়নায় নিজেকে দেখতে ভুলে গেছে। নিজের প্রতি মেয়েটার উদাসীনতা বাড়ছে বই কমছে না। সে আগের মতো বিলাসিনী হয়ে ঘোরে না, কেমন একটা চুপসে থাকে সর্বদা। আজ আর সে কাঁদেনি, জড়সড় হয়ে দেওয়ালে মাথা ঠেকে বিছানায় বসে আছে। মাঝে মাঝে পুরনো কথা ভাবছে, আবার কখনো ভাবছে এখনই শ্রেয়ান কল দিবে, কল দিয়ে স্বাভাবিক ভঙ্গিমায় বলবে, প্রিয়সী কেমন আছো? শরীর ঠিক আছে? তারপর প্রিয় গাল ফুলিয়ে বলবে, আসছে মহারাজ অধম প্রজার খোঁজ নিতে, দরকার নেই, দূর হন। আদতেও কি দরকার নেই? পিওর কতটা প্রয়োজন তাকে, তার একাংশ যদি সে বুঝতো তবে শ্বাস ফেলতে গেলেও কেবল প্রিয়কেই ভাবত। অবুঝ ছেলে বুঝবে না। দিনের একাংশ ভার্সিটি আর রাতের বাকি অংশ পিওর এসব আজগুবি কল্পনা করেই কাটে। আজও স্বভাব বশত যখন ভাবছিল তখনই শ্রেয়ানের কল এলো। পিওর শ্রেয়ানকে মুখস্থ করে ফেলেছে। সে কখন কি বলতে পারে সব পিওর নখ দর্পণে। কেবল মাঝে মাঝে শ্রেয়ান লাগাম ছাড়া হয়ে যায়, আর তখন পিওর এই দুনিয়া অসহ্য হয়ে ওঠে। এই দুনিয়া আলো সহ্য হয় না, বাতাস সহ্য হয় না, মানুষ সহ্য হয় না। এক পর্যায়ে গিয়ে মনে সুপ্ত করে ইচ্ছে জাগে এই দুনিয়ার অক্সিজেন নষ্ট করা উচিত হচ্ছে না। প্রিয় শ্রেয়ানের এমন হুটহাট দূরত্ব বাড়িয়ে আচমকা আবার কাছে টেনে নেওয়াতেও অভ্যস্ত। তবু সে উত্তেজিত হলো। আলগোচে ফোন নিয়ে কল রিসিভ করলো। ওপাশে শ্রেয়ান গভীর শ্বাস ফেলে পড়লো, আই মিস ইউ সোনা, খুব বেশি। দেখা করবা, কাল ফ্রি আছো? না, কাল ফ্রি নেই। কাল ফুপির ছেলের আগেকার অনুষ্ঠান, সবাইকে যেতে হবে। প্রিয় তবুও না ভেবে বলে উঠল, হ্যাঁ, কখন দেখা করব? কাল ভার্সিটিতে যাওয়া লাগবে না, সকালের দিকে রোডের মাথায় দাঁড়িয়ে পিক করে নিব। প্রিয় ইতিবাচকতা প্রকাশ করলো তাতে। শ্রেয়ান কিছুটা চুপ থেকে বলল, কোনো অভিযোগ জমেছে এক সপ্তাহে? প্রিয়র অকপটে স্বীকারোক্তি, জমেছে। বলতে থাকো। তুমি কি আমায় আর পছন্দ করো না? এমন ভাবার কারণ? আগের মতো ইম্পর্টেন্স পাই না তোমার কাছে। শ্রেয়ান গম্ভীর গলে হেসে উঠল। কি বিকট শব্দ! প্রিয়র গা কেঁপে উঠল। শ্রেয়ান হাসতে হাসতে সোফায় গা এলিয়ে দিল। সেন্টার টেবিল থেকে গাড়ির কিরিং উঠিয়ে হাতের তর্জনী দ্বারা ঘোরাতে ঘোরাতে বলল, তুমি কি ভাবছো আমি পাল্টে যাচ্ছে? প্রিয় গাল ফুলিয়ে পড়ল, যাচ্ছ না? ভয় হচ্ছে। অস্বাভাবিক। লিসন প্রিয়সী, তোত্তেরা কথা আমার সামনে বলতে আসবে না, কারণ আমি মানুষটা তোমার কল্পনার চেয়েও তোত্তেরা। আর রইল ইম্পর্টেন্স দেওয়ার, সেটা আমি শুরু থেকেই দিচ্ছি, কখনো কম কখনো বেশি। এমন না যে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে আমি রোজ টিপিক্যাল রোড সাইড রোমিও সেজে তোমায় এন্টারটেইন করবো। শ্রেয়ান থামলো। তর্জনীতে ঘোরাতে থাকা রিংটাও হাতের সাথে সাথে থেমে গেছে। সে চোখ দুটো অকমর্ষেদ খুলে সিলিংয়ের নিবদ্ধ করে ফেলে। আবারও বলতে লাগলো, তুমি আমার, তোমাকে হারানোর ভয় নেই। আমি তোমাকে এতটা ভালোবেসেছি যে আমার থেকে 2 কদম দূরে যেতে গেলেও তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। সেই ভালোবাসার জোরে আমার গোটা ইহজনম তুমি আমার। ব্যাপারটা সুন্দর না? পিওর বলতে ইচ্ছে করলো, যেই ভালোবাসা ফুলের মালা হয়ে গলায় জড়িয়ে ফাঁসির দড়ি সেজে চেপে ধরে, সেই ভালোবাসা আমি কখনোই চাইনি, বিশ্বাস করো। কিন্তু জড়ত্ব আর অজানা সংখ্যায় প্রিয়তা বলতে পারল না। চুপ হয়ে শ্রেয়ানের কথা শুনতে লাগলো। সবটা বলা শেষে প্রিয় বলল, আর বদলে যাওয়া? মানুষ প্রতিনিয়ত বদলায়, এই বিষয়ে অভিযোগ রেখো না। নিজেকে দেখো, তুমি কি আগে এমন ছিলে? প্রিয় ফুপিয়ে উঠল, এ আমাকে ভালো লাগে না তোমার শ্রেয়ান। কিভাবে ভালো লাগবে বলো? আমি তাই করব। হুশ, তোমাকে আমার এইভাবেই চাই, এই যে যেমনটা আছো। কেমন আছি বুঝতে পারছো না? তুমি বোঝাবে শ্রেয়ান। শিকারি নেই জল জলে চোখ দুটো আলগোচে এঁকে নিল প্রিয় সবচেয়ে আবেদনময়ী সে রূপটি। মাসখানেক আগে শেষ দেখাই প্রিয়র কান্নামাখা মুখে বলে ওঠা, আমার দুনিয়া তুমি, আমার সবটা তুমি। যে মুহূর্তে তুমি আমার পাশে থাকবে না শ্রেয়ান, আমি সত্যি আর বাঁচবো না। ভালোবাসি শ্রেয়ান, যেভাবে বলবে সেভাবেই হয়ে থাকবো, তবু আমার ছেড়ো না, আমি মরেই যাব। সেই অনুরোধগুলো শ্রেয়ানের কত যে ভালো লেগেছিল। প্রায়শই সেই রূপটায় ভেবে ওঠে সে। খুব ইচ্ছে করে তখন মেয়েটাকে বুকে পিষে ফেলতে, ইচ্ছে করে মেয়েটার সর্বাঙ্গে গভীর থেকে গভীরভাবে ক্ষত করে ফেলতে। কি ভয়ানক ইচ্ছে! ভাবতে ভাবতে শরীর গরম হয়ে যেতে লাগলো শ্রেয়ানের।
পরনে কালো টি শার্টটির বুকের কাছে দুটো বোতাম অন্য হাতে ধীরক্রমে খুলে ফেলে। অনাবিত হয় শক্ত পোস্টার জিম করা টান টান বুকটা। ঠিক সেই মুহূর্তে স্যানের নিশ্চুপতায় প্রিয়তা বলে ওঠে, তোমাকে ছাড়া জীবনটা মৃত মৃত লাগে। I can't stop loving you. I can't live my life without you. স্যান সূক্ষ্মভাবে হেসে উঠল। আর ঠিক এইভাবেই আমার তোমাকে চাই। প্রিয় পিট পিট করে রুমে আলো জ্বলতে থাকা জিরো পাওয়ারের লাইটের আলো অনুসরণ করে বিপরীত দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে স্ট্যান উঠে দাঁড়িয়েছে। ঘড়ির ছোট কাঁটাটা 12টার ঘর ছুতেই পেন্ডুলামটি মৃদু শব্দে তৃতীয় প্রহরের জানান দিল। স্ট্যান একটু আগেই এই শহরটিতে তার এই অ্যাপার্টমেন্টে ফিরেছে। অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়ে এসেছে। এই কিছুদিন সে প্রিয়র সাথে কাটাবে। মেয়েটাকে অনেকদিন কাছ থেকে দেখা হয় না। তৃষ্ণা পাচ্ছে প্রচণ্ড। স্যান প্রিয়র সাথে কথা বলতে বলতে লিফটে উঠল। তখন প্রিয় জানতে চাইল, আওয়াজ এমন কেন শোনাচ্ছে? কিচেনে তুমি নাকি ওয়াশরুমে? স্যান নিঃশব্দে হাসলো, কিছু বলল না। প্রিয় আবার বলতে লাগলো, ভাল লাগে না, কেমন যেন লাগে। কেমন যে লাগে তা প্রিয়র জানা নেই। বিষয়টা হতে অবগত স্যান নিজেও হালকা স্বরে শুধালো, কেমন লাগে? কেমন অদ্ভুত। মন কি চায়? বুঝতে পারছি না। বোঝার চেষ্টা করো। করছি, তাও পারছি না। নেগেটিভ আনসার চাইছি না, লাভ, জাস্ট সে। I need you. টেক মাই নেম। I ডোন্ট স্টপ। I need you, Shreyan. Badly need you. আসে আমার তৃষ্ণা মেটাতে একটুখানি কার্পণ্য করলে আজ তুমি শেষ প্রিয়সে। হুট করে স্যানের মুখে এমন কথা, আর তারপরেই গাড়ি স্টার্ট দেওয়ার আওয়াজ পেতে প্রিয়র গা জড়িয়ে এলো। অদ্ভুত শিরশিরানিতে শরীর হিম ধরে গেল। হাত কাঁপছে, কাঁপছে ঠোঁট, কাঁপছে বিচলিত মনটা। এপাশে প্রিয়র চুপ হয়ে যাওয়াটা স্যানের সহ্য হলো না। স্টিয়ারিং ঘুরিয়ে বলল, চুপ কেন? প্রিয় নিজেকে সামলে নিল তড়িতে। তবুও ঠোঁটে এসে লেগে থাকা জড়তের দোহাই দিয়ে প্রিয় মনে মনে বলে উঠল, I need you, Shreyan. But আমার অনুমানে সবুজ টিক ফেলে এখন আমার সামনে চলে এসো না। মেয়ের হৃদয় বড় দুর্বল, ঝাঁপিয়ে পড়তে দুবারও ভাববো না। যদি সর্বনাশ হয়ে যায়, শ্রেয়ান তুমি এসো না। প্রিয় এসব বলতে পারল না। তবে জড়ত্ব কাটাতে অন্য হাতে কানে ফোন চেপে রাখা হাতটি খামচিয়ে উঠল জোরে সোরে। এবার যেন ঘোর কাটলো। ব্যথাটা সই আসতে হাত সরিয়ে নিয়ে শুধালো, কোথায় তুমি? বাঁকা হাসিটা শ্রেয়ানের ওষ্ঠকোণে। ততক্ষণে সে প্রিয়র বাড়ির রাস্তায় এসে পড়েছে। প্রিয়র ধ্যান ভাঙল গাড়ির পর পর দুবার দেওয়া হর্নটাতে। শ্রেয়ান যতবার এখানে এসেছে নিজের উপস্থিতি জানাতে দুবার হর্ন বাজাতো। প্রিয় তড়িঘড়ি করে জানালার সামনে গেল। শ্রেয়ান ততক্ষণে ড্রাইভিং সিট থেকে নেমে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছে। কালো শার্ট ইন করে পরা, বুকের কাছে 2-3টে বোতাম খোলা, স্লিভস কোনোই অবধি ফোল্ড করা, এক হাতে কানে ফোন গোজা, অন্য হাত পকেটে, এলোমেলো চুল, আর ঠোঁটের কোণটা কেমন অদ্ভুত ছড়ানো। চোখের দৃষ্টিতে আফিম, শিরশিরানো দৃষ্টিটা প্রিয়র আন্দাজে এক জায়গাতে থেমে নেই। ক্রমাগত প্রিয়র কপাল, নাক, কান, ঠোঁট, থুতনি, গলা, বুক, পেট যতটা ওপাশ থেকে দেখা যায় সবটাতেই বুলিয়ে নিচ্ছে। প্রিয়র বুক কেঁপে উঠল সামান্য বাহিকতাও। স্যানের চাউনি এতটাই সূক্ষ্ম ছিল যে রুমের ভেতরে জিরো পাওয়ারের লাইট আর বাইরের ল্যাম্পপোস্টের মৃদু আলোয় আবছাভাবে প্রিয়র শরীরের অবয়ে অনুমাত্র কাঁপনও নজর এড়ায়নি। প্রিয় বলে উঠল, হঠাৎ এলে যে? দেখতে ইচ্ছে করছিল। প্রিয় বেঁচে গেল দেখে চলে যাবে বলে। পরমধ্যে স্যান বলে উঠল, আর যে ভয়টা পাচ্ছে তা না হোক, না হোক, কিন্তু আজ যেন সব কিছু প্রিয়র বিরুদ্ধে। স্ট্যানও তাই বলে উঠল, আর ছুতে ইচ্ছে করছিল। নিচে এসো ফার্স্ট। স্ট্যান কল কেটে দিল। প্রিয়র হ্যাঁ না জবাব শোনার আগেই। প্রিয়র কোনো নেগেটিভ জবাব সে মেনে নিতে পারে না, তাই সেই রাস্তায় রাখে না। এই যে বাড়ি থেকেই যদি বলে আসতো দেখা করবে, প্রিয় তখন আসতে চাইতো না। কিন্তু এত সুন্দর মেজাজটা তখন খারাপ হয়ে যেত না। তাই তো এসেই বলো। প্রিয় স্ত্রীর ওপর বিশ্বাস না থাকলেও নিজের ভালোবাসার উপর খুবই বিশ্বাস আছে। প্রিয় না এসে থাকতেই পারবে না। প্রিয় যাবে না করেও 10 মিনিট সময় নিল। অতপর যেরকম আছে সেরকমভাবেই নিচে নামলো। স্যান এই অবধি হাত ধরা আর জড়িয়ে ধরাতে সীমাবদ্ধ ছিল। হাত ধরাটা সময়ের জন্য হলেও জড়িয়ে ধরাটা ছিল বিশেষ কবার 3 থেকে 4 বার।
পিও এখন এক্সট্রা চাবি রাখে নিচের কাছে। খুব গোপনে দরজা খুলে বেরিয়ে গেল। রোড ক্রস করে শ্রানের গাড়ি দেখতে পেলেও শ্রানকে দেখতে পাচ্ছে না। ঠিক তখনই শ্রান ফ্রন্ট সিটে দরজা খুলে দিল। পিও ইতস্তত করতে করতে ভিতরে ঢুকে গেল। সে তাকাচ্ছে না শ্রানের দিকে। দরজা আটকিয়ে সিট বেল্ট লাগানোর আগে শ্রান এক হাতে পিওর কোমর ধরে নিজের দিকে টেনে নিল। নিঃশ্বাসের উষ্ণ স্পর্শ পিওর গায়ে কাটা দিয়ে উঠল। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক। শ্রানের দৃষ্টি পিওর সর্বত্র এলোমেলো। ততক্ষণে অন্য হাত উঠে এসেছে পিওর গলায়, বুড়ো আঙ্গুল গালে ও বাকিগুলো কানের পিঠে। পিও স্তব্ধ বনে গেল শ্রানের এমন আচরণে। কিছু বলতে গেলে শ্রান বৃদ্ধ আঙ্গুলটা দিয়ে ওর ঠোঁটের কোণে চেপে ধরল। পিও কেঁপে উঠল। ভীত সন্তুষ্ট হয়ে তাকালো শ্রানের চোখের দিকে। শ্রানের চোখ তখন পিওর ঠোঁটের উপর বিক্ষিপ্ত। তার যে তৃষ্ণা পাচ্ছে, পিওর মনও তার বাধা মানতে পারছে না। তবুও একটা জায়গায় গিয়ে পিও আটকে যাচ্ছে। এমন কিছু চাইছে না। মনকে বোঝাতে ব্যর্থ হওয়ার আগেই পুনরায় শ্রানকে আটকাতে বলে উঠল, আমি প্রস্তুত হুশ। পিওর গা খুব গভীরভাবে আরও একবার কেঁপে উঠল। শ্রান সেই ঠোঁটে অস্থির নজরের সাথে বৃদ্ধাঙ্গুল স্লাইড করতে করতে বলে উঠল, প্লিজ একটা চুমু খাবো, একটা।